ভাই লাস্ট একটা কোশ্চেন, আটা ময়দা সুজি কদ্দুর মাছ? এইগুলো কি ধরনের কোশ্চেন? হোয়াট ইজ, এই ক্যামেরা বন্ধ করো, আমি এগুলো ভাই 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 বিষয় ওটা না, আসলে বিষয়টা এরকম। আসসালামু আলাইকুম, থিঙ্ক লাউডে আপনাদের সাথে আছি আমি জাহিদুল ইসলাম। আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির একজন অন্যতম পরিচিত মুখ, যিনি তার মেধা, শ্রম, দক্ষতা, আর্ট এবং স্টাইল দিয়ে পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করে নিয়েছেন। তিনি 2022 সালে বরিশালের সেরা মেকআপ আর্টিস্টের সম্মাননা পেয়েছেন। 2023 সালে ঢাকা ফ্যাশন ডেতে হয়েছেন অফিসিয়াল অ্যাওয়ার্ড উইনার। এছাড়াও তিনি কাজ করেছেন বাংলাদেশের নামি দামি সব সেলিব্রিটিদের সাথে, শাকিব খান, বুবলি, পরিমণি, বিদ্যা সিনহা মিম সহ আরো অনেক পরিচিত মুখ। তিনি মেরিল, প্রথম আলোর অফিসিয়াল মেকআপ আর্টিস্ট। তিনি প্লাস পয়েন্টের পার্মানেন্ট মেকআপ আর্টিস্ট হিসেবেও কাজ করেন। চলুন এই অসাধারণ ব্যক্তির অসাধারণ জীবনের গল্প আমরা তার মুখ থেকে শুনে আসি। মুরাদ ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালো। মুরাদ ভাই, বরিশালের ছেলে হয়ে মেকআপ জগতে পা রাখা, এটা কিভাবে দুঃসাহস পেলেন ভাই? এটা সত্যি একটা দুঃসাহসেরই ব্যাপার। এটা যদি গল্প বলতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে, তারপর আমি সংক্ষেপে শেষ করি। মানে ছোটবেলা থেকে আমার একটা আগ্রহ ছিল মেকআপের প্রতি। মানে সব সময় আছে না একটা আলাদা ভালো লাগা কাজ করছে। হ্যাঁ, পরিচ্ছন্ন থাকার যে ব্যাপারটা, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা সবাই থাকতে পছন্দ করে। বাট আমি তার থেকে একটু বেশি আমার কথা হচ্ছে কি, আমি যেখানে যাব সেখানে যেন আমাকে সবার থেকে বেশি ভালো মানে আপনি আর্টটা পছন্দ করেন। এক্স্যাক্টলি। তো সেখান থেকে আমার আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়। তারপরে হচ্ছে আমার ছোট বোনের যখন আর কি জন্ম হয়, তো আমি ওর উপরে অনেক এক্সপেরিমেন্ট করতাম। মানে আপনার ওই মেকআপের বিষয়টা ছোটবেলা থেকে শুরু হয়ে গেছে? হ্যাঁ, তো ওর উপরে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতাম। সেখান থেকে আমার আস্তে আস্তে আর কি হাত হয়ে যায়। তারপরে যখন আর কি আমার এসএসসি কমপ্লিট করি, তারপরে আমি আর কি কলেজ লাইফে যাই। কলেজ লাইফে যে কোনো একটা কারণে আমি এটা পরে আসতেছি, তারপরে আমি আস্তে আস্তে আর কি মেকআপ মানে এটা বলতে পারি যে আপনার মেকআপের আর্টের একটা প্রতিভা বাই বর্ন। হ্যাঁ, বলা যায়। কারণ আমি মেকআপের এত দূর আছে, আজ পর্যন্ত আমার মেকআপের কোনো টিচার নেই। সিরিয়াসলি? হ্যাঁ ভাই, টিচার বাদে এত উপরে, মানে এটা আসলে এটা লিগ্যালি, মানে প্রতিভা যে আলাদাভাবে কাজ করে, এটা তার, আপনি এটা তার জলযন্ত্র প্রমাণ ভাই। থ্যাংক ইউ। ভাই, আপনার পরিবারের রেসপন্স কেমন ছিল যখন আপনি মেকআপ আর্টিস্ট হতে যাচ্ছেন? তাদের পরিবারকে মানে অফিসিয়ালি যখন জানা? না, যখন আর কি প্রথমে যখন শুরু করি, যখন আমার স্ট্রাগল টাইম চলে, তো ওই সময় আমার ফ্যামিলি থেকে আমার আব্বু আম্মুর সেরকম কোনো ইয়া ছিল না, সাপোর্ট পাননি? সাপোর্ট বলতে আম্মু সবসময় সাপোর্ট করছে। আম্মু বলছে যে তুমি যেটাই করো, আমার যখন আর কি আমি যখন বুঝতে শিখছি, তখন আমার আব্বু আম্মু একটা কথা বলছে যে তুমি যাই করো এমন কিছু করো না যাতে আমার মান সম্মান যায়। তো আমি এই জিনিসটা সবসময় মাথায় নিয়ে তারপর সামনে আগাইছি। দেখা গেছে যখন আর কি আমি আমার বাসায় এই কথা বলি, তো স্বাভাবিকভাবে আমি হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার, আমার মেরিন কমপ্লিট করা। মেরিন ইঞ্জিনিয়ার? হ্যাঁ। তো এখান থেকে মেকআপের ইন্ডাস্ট্রিতে যাওয়া, এটা কিন্তু খুবই একটা ডিফিকাল্ট বিষয়। হ্যাঁ, জাহাজ থেকে সোজা ইন্ডাস্ট্রিতে চলে গেছি। ভাই, সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের মতো দেশে মানে বাবা মা পেশাটা ছেলেদের চাপায় দেওয়ার চেষ্টা করে, কিন্তু আপনি কিন্তু সত্যিবার ভাগ্যবানও বলা যায় যে বাবা মা পেশাটা চাপায় দেয় নাই। না, সেক্ষেত্রে চাপাইয়ে দেওয়ার বিষয়টা কি, প্রত্যেকটা বাবা মাকে সম্মান রেখেই বলতেছি, সবারই একটা স্বপ্ন থাকে তার ছেলে মেয়ে এইটা হোক বা সেটা হোক। তো আমার বাবারও স্বপ্ন ছিল যে আমি একজন ইঞ্জিনিয়ার হই, কারণ আমার বাবা ইঞ্জিনিয়ার। তো সেই দিক থেকে আমি আমার বাবার স্বপ্ন পূরণ করছি। আমি ইঞ্জিনিয়ার সার্টিফিকেট, টেকনিক্যালি আপনি একজন ইঞ্জিনিয়ার? হ্যাঁ, টেকনিক্যালি আমি ইঞ্জিনিয়ার, কিন্তু আমি আমার নিজের প্রফেশন বা নিজের স্বপ্নটাকে আমি আর কি পূরণ করছি। আপনি আর্ট ইঞ্জিনিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে বলা যায় যে বাংলাদেশের মতো জায়গায় ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারিং বাদে সব জায়গায় পাওয়া যায়। এক্স্যাক্টলি, এটা একদম সত্যি কথা। আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা আর কি ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে বা হচ্ছে আমার সাথে বের হয়েছে, এরকম হয়েছে কলেজে যখন আমার ফ্রেন্ডরা হচ্ছে ইঞ্জিন খুলতেছে, আমি এমন করে বসেছে, তো আমার স্যার বলতো, রাজু স্যার, আমি ওটা কি মাথায় ঢুকতো না নাকি? না, ভালো মাথায় ঢুকতো না, আমি কালি টালি লাগাইতে পারবো না ভাই, সরি। তো মাথায় ঢুকতো না, আমি ইচ্ছে করে যাইতাম না। রাজু স্যার, তোকে দিয়ে কিচ্ছু হবে না, তুই কি করতেছ? আমি স্যার, আমি এগুলো হবো না, আমার জাস্ট সার্টিফিকেট পাইলেই হয়েছে, আমার কিছু লাগবে না। টার্গেট তখন থেকে যে আমি আমার ইন্ডাস্ট্রি এদিকে ঘোরাবো। হ্যাঁ, আর এখানের আরেকটা বিষয় হচ্ছে, যে কোনো কারণে আমি আমার বাসা থেকে টাকা নেওয়া বন্ধ করে দিয়েছিলাম। মূলত আব্বুই আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, যেহেতু আমি যখন পড়াশোনার প্রতি মনোযোগী না ওইভাবে, এই কারণে? না, পড়াশোনায় মনোযোগী ছিলাম আলহামদুলিল্লাহ। একটা সেমিস্টার যখন কমপ্লিট করেছি, তারপর আমি রিয়েলাইজ করছি যে আমার বাবা আমাকে বলছে ইঞ্জিনিয়ার হইতে হবে, বাস আমি পড়াশোনা শুরু করছি, কারণ আমি আমার আব্বুর উপর কখনো কথা বলি নাই। তো তারপর আমার মনে হচ্ছে যে না, এখন কথা বলা উচিত, কারণ আমার একটা জীবন, নিজের জীবনে নিজের স্বপ্নটা পূরণ করা উচিত। অবশ্যই আমি বাবা মাকে সম্মান করি। তো তারপরে যখন আর কি আমার বাসা থেকে আমি যখন এটা বলছি,
তো তারা রাজি হয় না, তো রাজি। পরবর্তীতে আমি রাগ করার ফ্রেন্ডের সাথে আর কি ম্যাচে উঠে যাই। তো ওই সময় আমার আব্বু বলছে যে আমি তোমার কোনো খরচা দিব না, শুধুমাত্র তোমার পড়াশোনা ছাড়া। তো আমার আব্বু আমার পড়াশোনার খরচা দিত, বাকিটা আমি হচ্ছে আমার, তখন থেকে এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। আমি অনেক হচ্ছে কি আমার ফ্রেন্ডদের অনেক সাপোর্ট পাইছি, মেয়ে ফ্রেন্ড যারা আর কি ছিল আমার স্কুল লাইফে, ওরা হচ্ছে আমাকে অনেক সাপোর্ট করতো যে তুই এইভাবে আগা। ওরাই আমাকে প্রথম পেজ খুলে দিছিল। জীবনে মানে সফলতার পিছনে কিছু বন্ধু মানে কিছু বন্ধুরও প্রয়োজন আছে, কিছু শত্রুরও প্রয়োজন আছে। এক্স্যাক্টলি, আমার শত্রু ছিল বিধায় আমি আজকে এখানে আসছি। মানে এটা একটা জেদ হয়ে যায় যখন কারো শত্রু থাকে। আর ইন্ডাস্ট্রির প্রথম যে আর কি আমাকে নিচে, যে মেকআপ আর্টিস্ট আমাকে নিয়েছে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে, আমি তার শত্রু হয়ে আমি এখন তার থেকে, আমি মনে করি আমি তার থেকে উপরে আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই আপনি প্রথম কোন সেলিব্রিটিজ মেকআপ করেছিলেন? প্রথম আমি হচ্ছে গিয়ে আমার প্রথম যখন কাজ হয়েছে, মানে তখন অনুভূতিটা কেমন ছিল যে প্রথম যে আমি খুবই সেলিব্রিটি? নার্ভাস ছিলাম। আমি খুবই নার্ভাস ছিলাম, মানে আমার লিটারালি আমার হাত পা কাঁপতেছিল। যা মানে হয় না যে যে মানুষটাকে আমি সবসময় টিভির পর্দায় বা ফোনের স্ক্রিনে দেখি, সেই মানুষটা আমার সামনে। আমি শুধুমাত্র একটা জিনিস ভাবতেছিলাম যে আম, এই মানুষটার সাথে কাজ করব, কোনটা হয় না হয়, আবার কি খুদ ধরে। নামটা কি জানা যাবে ভাই? হ্যাঁ, আমি নামটা বলতেছি, কিন্তু মানে মানুষটা এত সুইট ছিল মাশাল্লাহ। মানে সে নিজের মতো করে, নাদিয়া আপু, আমাদের নাটক ইন্ডাস্ট্রির যে নাদিয়া আপু, নাদিয়া আপুর সাথে আমার যখন কাজ হয়, মানে আমি একবারও মনে হয় না যে আপুর সাথে আমার আজকে প্রথম meet। মানে সে খুব না, যথেষ্ট ফ্রেন্ডলি। খুবই কুল মোড়ে মানে ইয়া করতেছে, কথা বলতে, এই মুরাদ এটা করো এটা। প্রথমবার আমার নাম জিজ্ঞেস করে নিছে, তোমার নাম কি। তারপর থেকে এমন ভাবে সে বিহেভ করছে যেন তার সাথে আমার পূর্ব পরিচিত। মানে বলা যায় যে আপনার মিডিয়া ইন্ডাস্ট্রিতে সে একজন বড় একটা হ্যাঁ, আপু আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, এখনো আপুর সাথে আমার কথা হয়। রিসেন্টলি আমি হচ্ছে ইউসুফ ইব্রাহিম হ্যান্ডিক্রাফটেও আপুর সাথে কাজ করেছি। আলহামদুলিল্লাহ। ভাই বেসিক্যালি মানুষ ট্রেনিং নেয়, আপনি কি কোনো প্রতিষ্ঠান থেকে কি এরপরে আলাদাভাবে ট্রেনিং নিচ্ছেন, না সম্পূর্ণ নিজে আমি থেকে? এখন পর্যন্ত কোথাও ট্রেনিং নেইনি, তবে আমার মনে হয় আমার এখনো অনেক কিছু শেখার আছে। তো শেখার জন্য আমার মনে হয় অবশ্যই একটা ট্রেনিং নেওয়া উচিত। তবে আমি আমার প্রত্যেকটা শিক্ষা আমি আমার নিজের উপর থেকেই নিই। যেমন আমি যত বেশি প্র্যাকটিস করি, আমার মনে হয় এটা থেকে আমি অনেক ভাই কিছু দিনে কয় ঘন্টা এটা নিয়ে প্র্যাকটিস করেন বা চিন্তা করেন? এখন যদি চিন্তার কথা বলেন তাহলে আমি 24 ঘন্টার 22 ঘন্টায় আমার কাজ নিয়ে চিন্তা করি। মানে কাজ বলতে আমার সারাদিন, আমি নর্মালি যখন একটা মানুষ রাস্তায় বের হয় তখন সে কি দেখে, লাইক যে কোনো একটা কিছু নিয়ে ভাবে বা হচ্ছে রাস্তায় আর আমি যদি দেখি আমার পাশ থেকে গেছে, আমি পুরোটাই স্ক্যান করে দেখি যে তার মেকআপ কোনখান থেকে ভুল হয়েছে কোনখান ঠিক আছে। ভাই এরকম করা দেখা গেল আপনি মেয়েদের দিকে তাকাইছেন দেখা গেল, কিন্তু ওই মেয়ে উল্টা পাল্টা ভাবছে, এরকম কি হয়েছে? না, আমি আনফরচুনেটলি একদম চোখে কখনোই তাকাই না, ফার্স্ট অফ অল। আর দ্বিতীয়ত আলহামদুলিল্লাহ বেশিরভাগ সময় মানে যদি কারো চোখে চোখ পড়ে যায় তাহলে সে আমার মধ্যে ভালো আছেন, মানে এই জিনিসটা আমাকে খুব ভালো লাগছে, সে আমাকে চিনতে পারছে বা হচ্ছে মানে ওইভাবে কোনো খারাপ মাইন্ড নেয় না। আর আমি তো ইন্ডাস্ট্রিতে আলহামদুলিল্লাহ এই প্রায় আমার 6 বছর শেষ, 7 বছর আর কি আমার রানিং চলতেছে। তো এর মধ্যে কেউ আমাকে বলতে পারে না যে আমার মানে ব্যাড টাচ বা এরকম কোনো কিছু আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কখনো ফেস করিনি। আচ্ছা ভাই, এক্স্যাক্টলি আমি জানতে চাচ্ছি যে একজন মেকআপ আর্টিস্ট আর একজন বিউটিশিয়ানের মধ্যে এক্সাক্ট পার্থক্যটা কোন জায়গায়? এখানে অনেক পার্থক্য। যদি আর কি মেকআপ আর্টিস্ট আর বিউটিশিয়ানের কথা বলি তাহলে আমার মনে হয় অনেকে এক করে ফেলায়। এক সমুদ্র মানে এক সমুদ্রের মতো পার্থক্য, আকাশ পাতাল বললাম না, এক সমুদ্র পার্থক্য আছে, সমুদ্রের এপার ওপারের মতো। মেকআপ আর্টিস্ট যারা হয় তারা মূলত হচ্ছে কি, আমরা যারা আর কি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা সবসময় হচ্ছে গিয়ে ক্যামেরার জন্য কাজ করি, রাইট? যে ক্যামেরার সামনে আমার আর কি ন্যাচারাল রাখতে হবে বা ক্যামেরায় কোনো কিছু হেভি করা যাবে না। একটা আমাদের একটা আগে থেকে রুলস রেগুলেশন থাকে, ন্যাচারাল একটা ভাইব দিতে হয়। আর বিউটিশিয়ান যারা, আমি সবাইকে সম্মান করে বলছি, বিউটিশিয়ানদের হচ্ছে গিয়া তাদের কাজ হচ্ছে যে একটা মানে বউ সাজ বা বউ সাজ আমরাও করি, মেকআপ আর্টিস্ট এখন বর্তমানে আর কি ইন্ডাস্ট্রি। পার্লারে তো দেখা যায় যে বউসা সাধারণত মেকআপ আর্টিস্টই করে থাকে। না, যে পার্লার সাজে সে মূলত বিউটিশিয়ানই হয়। বিউটিশিয়ানই। হ্যাঁ, তাদের কাজ করার যে ধরন বা তাদের প্রোডাক্ট, এগুলো টোটালি আলাদা হয়। আলাদা। হ্যাঁ, আর হচ্ছে বিউটিশিয়ানদের একটা বিষয় হচ্ছে তারা ফেস অনেক বেশি সাদা করে ফেলে। মানে এটা অনেকেই বলে যে নিজেকেই নিজে চিনতে পারি না, এরকম হয়। মানে এরকম কি কখনো হয়েছে যে আপনি মেকআপ করার পরে তারা চিনতে পারেন নাই? না না, এরকম কখনো হয় না, তবে আমার সাথে হয়েছে। মানে একটা আর্টিস্ট আসছে, আমি তার নাম নিব না, তো আমি তাকে চিনতে পারি না। চিনতে পারেন। তো তারপর যখন আমি তার মেকআপ কমপ্লিট করছি তখন আমি চিনতে পারছি। তোমার উল্টো হয়ে গেল যে মেকআপ করার পরে চিনতে পারছি। হ্যাঁ, কারণ আমি তাকে সবসময় মেকআপে দেখি। সো এই জন্য আর কি এই প্রবলেমটা হয়েছে। আরেকটা প্রবলেম হয়েছে, বরিশালের একজন নামি দামি বিউটিশিয়ান,
তারই একজন ক্লায়েন্ট, Client. সে হচ্ছে তার কাছে হচ্ছে আঁকতের সময় সেজেছিল, হ্যাঁ। যে ক্লায়েন্ট আর কি পরবর্তীতে আমার কাছে আসছে, মানে আঁকতে সেজেছে, হ্যাঁ সবাই বলেছে খুব সুন্দর হয়েছে, বাট যে মেয়েটা হচ্ছে চাচ্ছে, ও চাচ্ছিল খুব ন্যাচারাল একটা বেস বা ন্যাচারাল লুক, কারণ ও মাশাআল্লাহ দেখতে অনেক অনেক বেশি সুন্দর, আর ওর ফ্যামিলির মানে ন্যাচারাল ন্যাচারাল একটা মানে vibe অনেকেই আছে। ন্যাচারালটা পছন্দ করে, মানে ওই যে হ্যাঁ। আর্ট সাদা হ্যাঁ, দেখা হ্যাঁ, যায় যে হ্যাঁ, হ্যাঁ। এই অনেক জিনিসটা বেশি পছন্দ করে। হেভি ডার্ক লিপস্টিক, চোখে অনেক হেভি আই লুক, মানে এগুলো হয়তো বা আপনি না বুঝলেও না, এটা দর্শকরা বুঝতে পারবে আমি দর্শকরা কি বুঝতে বলতে পারছে। চেয়েছি। তো পরবর্তীতে আর কি আঁকতে পরে আর কি ওর বিয়ের টোটাল কাজটা আমি করেছিলাম। তো তখন ও আর কি বলেছিল যে আসলে আমি তার কাছে গিয়েছিলাম, বাট তার এত হেভি লুক আমার বাসা থেকে পছন্দ পছন্দ করেনি। করে। আচ্ছা ভাই, এমন কি কেউ এসে বলছে যে আমার ফেসটা আরো 2 শেড বা 3 শেড সাদা করে দেন? ভাই রিসেন্ট মানে এই রোজার ঈদের সময় আমার একটা ক্লায়েন্ট আসছে, ওর হচ্ছে আমার আর কি 2 দিনের আর কি ছিল, মানে বিয়ে আর হলুদের বিয়ে। সাজ। তো হলুদে যখন আমি ওকে সাজাইছি, ওর সাথে হচ্ছে ওর একটা খালাতো বোন আসছে। তো আমি মানে ওর ওর স্কিন টোন খুবই সুন্দর মাশাআল্লাহ, একটু মানে ডার্ক টোনের মধ্যে আছে না, মানে না, অনেকের আছে স্মুথ আছে, অনেক সুন্দর হ্যাঁ দেখতে লাগে, দেখেন অনেক শ্যামলা মেয়েদের কিন্তু চেহারা গঠন অনেক গঠন সুন্দর সুন্দর। হয়। হ্যাঁ, তো ওর চেহারাটা ছিল সেরকম, অনেক সুন্দর মাশাআল্লাহ ওর গঠন, বাট একটু শ্যামলা। তো আমি ওকে ওর লুকের মতো করে আর কি করে দিচ্ছি। সুন্দর ভাবে হ্যাঁ, সাজাচ্ছে। ওর স্কিন টোন যেমন, আমি স্কিন টোন রেখে তারপর খুব সুন্দর একটা সফট একটা লুক রাখছি। তো ওর বোন আমাকে শুরু করে দিচ্ছে, আপনি কি করছেন, এটা কালো কেন লাগতেছে, ওরে ওরে সাদা বানান, মানে উনি লিটারালি এভাবে বলতে সাদা বানান। সরি, সাদা বানাবো মানে? ও বলছে আপনি কি করছেন, ওরে তো ওরে ওরে তো ওর মতোই লাগতেছে। আমি বলি, আল্লাহ, ওরে তো ওর মতোই লাগবে। হ্যাঁ, এমন বলতেছে না আপনি সাদা বানান, আমাদের ওইখানে সাদা বানায়। আমি বলি, সাদা ভাই, আমি সাদা বানাইতে পারবো মানে না। বিষয় ওই যে চাইনিজ কিছু দেখা যায় যে হ্যাঁ, 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 এই যে হ্যাঁ। চোখে লাল, নাক মুখ সাদা, একটু অদ্ভুত তো লাগে, ওইরকম চাচ্ছে। তো পরে মানে যার সাথে আর কি মূলত আমার আর কি মানে বুকিং করেছে হচ্ছে ওই মেয়ের ভাই। তো আমি তাকে কল করছি, এবং সে বলছে যে ও একটু গ্রাম থেকে আসছে, তো ও বুঝতে পারে না, তুমি তোমার মতো করেই করো। তো উনি একদম যাওয়ার আগ পর্যন্ত ওনার মধ্যে আমি কোনো স্যাটিসফ্যাকশন দেখলাম না, উনি আমাকে অনেক কিছু বলে টলে তারপর চলে গেছে। তো আমি তারপর বলছি যে পরবর্তী কালকে যদি উনি আসে তাহলে আমি আর সাজাইতে পারবো না। মানে বিষয় হচ্ছে না বুঝলে যেটা হয়, মানে মেকআপে এখনো মানুষের সেই আগের যুগের ইয়াটাই আছে যে সাদা মানে মেকআপ। সাদা মানি মেকআপ, মুখটাকে পুরো চেঞ্জ করে দাও, গলা করলে করো না করলে নাই, পেট পিঠ হাত কালো থাকুক, মানে ওটা নিয়ে কোনো weird। টেনশন নাই, মুখ হলে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি কখনো সেলিব্রিটির মুখে নিজের এক্সপেরিমেন্ট চালাইছেন? মানে বাসায় বডি ট্রাই করেন না, কিন্তু আপনি তার মুখেই ডাইরেক্ট এক্সপেরিমেন্ট করে দিয়েছেন, এরকম কি হয়েছে? হ্যাঁ হয়েছে। কার সাথে হয়েছে তাও বলি, রুনা খান আপু আমাদের সিনিয়র একজন আর্টিস্ট। তো রুনা আপুর সাথে আমার হচ্ছে দৈনিক কালের কণ্ঠে একটা শুট হয়েছিল। তো রুনা আপুর সরি যদি আপু দেখেন, আমি সো সরি। আপু হচ্ছে যে কোনো কারণে একটু রাগ ছিল, হ্যাঁ, মানে তার যে ড্রেসটা ছিল ওটা তার ফিটিং এ আসে না, তো আপুর মেজাজটা একটু গরম ছিল। তো আমি আপুর ওই মেজাজ দেখে আমি একটু নার্ভাস হয়ে গেছি। এক্সপেরিমেন্ট ডাইরেক্ট তারই চালাই দিয়েছে। একদম। মানে পরবর্তী কি ধরতে পারছে যে আমার উপরে এক্সপেরিমেন্ট চালাই দিয়েছে? না, তাহলে তো তো আলহামদুলিল্লাহ। আপু পরে খাওয়ার সময় বলছে যে তোর লুক সুন্দর হয়েছে। ভাই তাহলে বলা যায় যে পুরোপুরি সফল এক্সপেরিমেন্ট। একদম। আচ্ছা, বরিশাল থেকে ঢাকার যাত্রাটা কতটা কঠিন ছিল? এটা আসলে কঠিনই ছিল, কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে আমার বাবা মার খুব কাছে ছিলাম। তো আমি যখন আর কি প্রথম ঢাকায় যাই আমার কাজের থ্রুতে, তো ওই সময় আমি বাসা থেকে বলে গেছি যে আমি আর কি, এই মেকআপের কাজেই গেছে? হ্যাঁ, আমি আর কি কাজে যাচ্ছি। এটা ছিল আমার ফার্স্ট আর কি ঢাকায় কাজ করা। তো ওইবার হচ্ছে আমি কাজ করেছিলাম হচ্ছে একটা সিনিয়র মডেল অরুণী জ্যোতি আপু। এই মানুষটা আসলে আমার লাইফে এনার অনেক বড় অবদান আছে। ব্লেসিং বলা যায়। একদম। তো তারপরে হচ্ছে প্রথমবার বেশ ভালোভাবে কাজ করে আসি। তো যার সাথে যে মেকআপ আর্টিস্টের সাথে কাজ করি, সে আমাকে আর কি বিভিন্নভাবে খুব ইনসাল্ট করছিল। ফার্স্ট অফ অল হচ্ছে উনি যে প্রোডাক্টগুলো ইউজ করতো, তো নর্মালি আমি সেই প্রোডাক্টগুলো আর কি আমি আর কি ইউজ করি নাই যখন আর কি বরিশালে ছিলাম, বাট আমি জানতাম জানতেন? কোনটার কি কাজ বাকি, এগুলো তো খুব স্বাভাবিক জানা। যারা উনি করে আমাকে তারা নরমালি জানে। উনি আমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়েছে। উনি আমাকে বলছে যে শুট হবে, মডেল হচ্ছে 4 জন, তো তুমি আমার সাথে থাকবে, তুমি আমাকে হেল্প করবে, তোমাকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে। তো আমার তো এটা মানে আমি খুব খুশি যে অ্যামাউন্টটা হলেও চলবে, আমার কাজটা দরকার, আমি আমি একটা আগে ভালো কাজ জায়গায় মানুষের সাথে লিংক তৈরি করবো, এটাই আমার হ্যাঁ। গুরুত্বপূর্ণ। তো আমি যখন যাই, উনি ওনার টেবিলে যখন আর কি মেকআপ গুছাইতেছে, তো আমি টুকটাক জিনিস আর কি ধরে ধরে দেখতেছিলাম। তো উনি আমাকে বলতেছে কি, এই এগুলো রাখো, তুমি যেটা ধরছো তুমি জানো এটার দাম কত? মানে উনি প্রত্যেকটা কথায় কথায় আমাকে এইভাবে করে মানে ইনসাল্ট করছিল।
দামের প্রশ্ন উঠে গেছে, হ্যাঁ। মানে অ্যাসিস্ট্যান্ট হওয়ার কোনো ভ্যালু নাই। না, আর উনি আমাকে যে কাজগুলো করাইতো মানে করাইছিল ওই প্রথম শুটে, উনি হচ্ছে মডেলদের ড্রেস আমাকে দিয়ে ক্যারি করাইছে, যে ড্রেসটা নামাই আনো, তারপর হচ্ছে হেয়ার স্টাইল করার সময় চুল সাইড থেকে ধরা লাগে, ওইটা আমাকে বলতে এটা ধরো, এরকম কিছু কিছু এটা তো আপনার কাজ না। না। তো এটা আমার যখন প্রথম দিকের শুরুর দিকের কাজ, তো আমার খুব খারাপ লাগছিল আসলে এই বিহেভিয়ারটা আমি আসলে আপনি নিতে তো পারতেছি একজন না। মেকআপ আর্টিস্ট, চুল ধরা বা এটা তো আসলে বা পোশাক ক্যারি করা এটা তো আপনার কাজ না। তো এটা আমার ঢাকার প্রথম প্রথম দিকের কাজ, তো আমাকে যা বলছে আমি সেটাই শুনছি। তো আমি শুধু মনে মনে একটাবার বলতেছিলাম যে আমাকে যদি উনি একবার সুযোগ দেয়, যে একবার যদি বলে যে একটা মেকআপ করো, তারপর আমি দেখাবো যে আমার প্রতিভা আছে কি নাই। চাকরি খেয়ে দেবো। তো এরকম কিছুই হয়েছে। তো যে মডেলটা আর কি আসছে, অরণি জ্যোতি আপু, তো আপু আসার পরে নর্মালি হচ্ছে সে বাহির থেকে আসছে সানস্ক্রিন লাগানো, তো সে হচ্ছে ফেস ক্লিন না করে সরাসরি ফেসে মেকআপ করে দিছে, মেকআপের বেস বসাই দিছে। তো নর্মালি হচ্ছে যে জিনিসটা আর কি ফেসে ইউজ করে নষ্ট হয়ে যায় না মেকআপটা। হ্যাঁ, তো ওইটা হচ্ছে ব্রেক করছে, মানে নর্মালি হচ্ছে গিয়া আমি বোঝানোর জন্য বলি, দুধ যখন ছড়া দিলে যেমন হয়ে যায় না, হ্যাঁ, হ্যাঁ, লাইক দ্যাট ওরকম আর কি ছড়া ছড়া দিয়ে গেছে। তো আমি আর কি ওনাকে মুখের উপর বললাম যে ভাই ক্লিন করে নিলে ভালো হইতো না, এই কথাটা বলা আমার খুব খারাপ, মানে খারাপ হয়ে গেছে। উনি আমাকে ভাই তুই আমাকে মেকআপ শিখাস, তুই আসছিস আজকে একদিন, আর আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি এত বছর, বছর। মানে অনেক অনেক কথা বলছে। তো মানে তারপর তার খুব ইনসাল্ট হয়ে গেছে যে আমার উপরে কথা বলবে, তারপরে বিষয়টা হচ্ছে এরকম হয়ে গেছে। জ্যোতি আপু আর কি সেও বলছে যে আসলে তো তুমি এটা ক্লিন করে কেন নিলা না। তো তারপর বলতেছে যে তোমার স্কিন ভালো না, তোমার স্কিন ভালো না এই জন্য মেকআপ, যা। আমি তো এর আগেও 2টা করছি, আমার তো কিছু হয় নাই। তো এগুলো বলছে, বলাটার পর কোন রকম আর কি মেকআপ করে দিচ্ছে। তবে এখানে মানে তার যে ফটোগ্রাফার ছিল, ফটোগ্রাফারের উপর তার দায়িত্ব, ফটোগ্রাফার তো এডিট করেই দিবে ছবি। পরবর্তীতে উনি আমাকে ইনসাল্ট করে বলছে যে আমার তো কালকেও শুট আছে, কালকে তুই ওরে মেকআপ করবি, দেখবি দেখো কিরকম পারস। কপাল খুলে দিচ্ছে। হুম। তো আমি আর কোনো কথা বলি না, আমি চুপচাপ ছিলাম। এরপরে আরেকটা আপু ছিল, ওই আপুর মেকআপও আমি টুকটাক আর কি হেল্প করছি, আপুর টোটাল বেজ মেকআপ আমি করে দিছি, উনি শুধু আই মেকআপ করে দিছে। মানে এভাবে করে মানে আমাকে ওই প্রথম ওই দিনের পরে আর কি টুকটাক আর কি ধরতে দিছিল, মানে ওনার সাথে আমার টোটাল কাজ হচ্ছে 2 দিন। 2 দিন। প্রথম দিন আমাকে অনেক আজে বাজে বিহেভিয়ার করছে। ও তারপরে হচ্ছে গিয়া আহ, থাক আমি ওটা না বলি, মানে অনেক মানে যে ধরনের কথাবার্তা ওনার আসলে শোভা পায় না, উনি সেই ধরনের কথাই আমাকে বলছে। তো প্রথম দিকের কাজ আমি কিছু বলি না, আমার খুব খারাপ লাগছে, কষ্ট পাইছি। আমি তো ওই দিনে ভাবছি যে না আসলে এই ইন্ডাস্ট্রিটা হয়তো বা আমার জন্য না, কারণ আমি এই ধরনের কথা নিতে পারি না। তাহলে এই ধৈর্যটা নিয়ে আসলেন কিভাবে যে না আমি ধৈর্য ধারণ করবো, পরের আমি দিন টিকে থাকবো? পরের দিন থেকেই, পরের দিন যখন আমি জ্যোতি আপুর মেকআপ করেছি, আপু আসছে, আসার পরে তার হচ্ছে ফেস ক্লিন করে যখন আমি বেস বসাইছি, তো আপু দেখলো যে তার, আর আপু এত সুইট, সে একবারও আয়না দেখে নাই। আমি তো প্রথম, সে একবারও জিজ্ঞেস করলো না যে তুমি কি করতেছো না কি করতেছো, কেমন হয়েছে বা কেমন কি। আমি একদম কমপ্লিট করে বেস কমপ্লিট করে আপু বলছে আপু দেখেন তো বেসটা ঠিক আছে কিনা। তা আপু বেস দেখে আমার দিকে তাকে বলছে তুমি তো অনেক ভালো করছো, তাইলে ও যে বললাম স্কিন ভালো না। এখন আমি আমি তো আর কিছু বলতে পারি না, আমি চুপচাপ ছিলাম। তো তখন আর কি যে ভাই আমাকে নিয়েছিল সে হচ্ছে গিয়া আমাদের উপরের ফ্লোরে আর কি মেকআপ করেছে, আমি নিচের ফ্লোরে। তো তারপরে আর কি তার লুক কমপ্লিট করলাম, তো সে আমাকে বলতেছে একটা কথা বলি কানে কানে, তুমি অনেক ভালো মেকআপ করো, তুমি আমার সাথে যোগাযোগ রাখো, আমি তোমাকে হেল্প করব। আর এই কথাটা ওকে বলার দরকার নেই যে তোমার সাথে আমার যোগাযোগ আছে। তো এই মানুষটার এই একটা কথা যে তুমি খুব ভালো মেকআপ করো, এটা আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছে। তো তারপরে আমি খুশি মনে একদম আনন্দ নিয়ে বরিশাল অনেক সময় দেখা যায় যে একটা মানুষের ছোট্ট একটা কথা একটা মানুষের জীবন পরিবর্তন করে দেয়। এক্স্যাক্টলি। আর আপু যে আমার জন্য কত বড় ব্লেসিং আমি আস্তে আস্তে বলতেছি, মানে আপুর কথা বললে শেষ হবে না ভাই। আপনি বেসিক্যালি বড় পর্দায় প্রায় সকল অভিনেতা শাকিব খান, বুবলি, বিদ্যা সিনহা, মিম, পূজা চেরি সব প্রায় সকলের সাথে আপনার টুকটাক কাজ করছেন। এর মধ্যে সব থেকে ভালো অভিজ্ঞতা কার সাথে? সব থেকে ভালো অভিজ্ঞতা হচ্ছে পরিয়াপুর সাথে। মানে পরিয়াপুর মানে কি বলবো ভাই, ইনি আসলে একটা মাটির মানুষ, মানে মানুষ মানে যে আমরা যাই ক্যামেরাও বলুক তাকে না কেন। যথেষ্ট ফ্রেন্ডলি দেখি। হ্যাঁ, উনি আসলে অতটা ফ্রেন্ডলি, তার থেকেও বেশি বলা যায়। আচ্ছা, আমাদের শাকিব খান, তার সাথে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? সাকিব ভাই হচ্ছে গিয়া খুব মানে ঠান্ডা মেন্টালিটির একজন মানুষ। তার হচ্ছে গিয়া আমার তার সাথে প্রথম কাজ হচ্ছে মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশে। তো যখন আর কি আমি তার আর কি রুমে যাই,
তো সে খুব মানে একদম চুপচাপ বসে থাকে, মানে তার কোনো মানে কিছুতে নিরিবিলি খুব না? তার কোনো কিছুতে কোনো সমস্যা না, একদম চুপচাপ নিরিবিলি থাকে, খুব কুল মেন্টালিটির একজন মানুষ। মানে সে কথা প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলবে না, আর আবার যে পরিচিত তার সাথে পুরো একদম মানে ফাটাই খুবই ফ্রেন্ডলি। হ্যাঁ। আচ্ছা, এক্ষেত্রে আপনার যখন তার স্কিনে হাত দিয়েছেন তখন আপনার অনুভূতি কেমন ছিল? খুবই নার্ভাস, মানে অনুভূতি ফার্স্ট অফ অল হচ্ছে সে একজন এত বড় একজন আমাদের মানে আমরা তো সবাই তাকে ক্যামেরা মূলত টিভিতেই দেখি। হ্যাঁ। তো তার সাথে যখন আমি আমি যখন তার ফার্স্ট সামনে দেয়, সে কিন্তু মাসাল্লাহ অনেক লম্বা, হ্যাঁ, প্রায় হচ্ছে 6'2'3" এর মতো হবে, আমি শিওর বলতে পারবো না। বাট ভাইয়া যেমন, ভাইয়ের স্কিন টোন এত সুন্দর মাসাল্লাহ। মানে আমাদের পার্শ্ববর্তী দেশের নায়িকারাও তার স্কিনের প্রশংসা করে। হ্যাঁ, ভাইয়ার স্কিন এত সুন্দর, মানে তার মেকআপ লাগে না, লাগে। অ্যাকচুয়ালি লাগে না, কিন্তু আমরা নর্মালি হচ্ছে ক্যামেরার সামনে গেলে আমাদের একটু টাচ আপ দিতেই হয়, দিতে। এই আর কি। কিন্তু আমি খুব নার্ভাস ছিলাম যখন আর কি ভাইয়ের সাথে আমার ফার্স্ট কাজ। আমার মানে তার মেকআপ আমার করতে হয় না, জাস্ট টাচ আপ। আচ্ছা, আমাদের শাকিব খান বুবলি দুজনেরই স্কিন টোন সুন্দর, দুজনের মধ্যে মেকআপ বেশি কে করে? মেকআপ বেশি করে অবশ্যই বুবলি আপু। ভাই যদি বলি যে মেকআপ বাদে আপনার কোন নায়িকাকে বেশি ভালো লাগে, আমি নায়িকার লিস্ট বলে দিচ্ছি: পরিমণি, পূজা চেরি, বিদ্যা সিনহা, মিম। এদের মধ্যে আপনার কাকে বেশি ভালো লাগে মেকআপ বাদে? মেকআপ বাদে পরি আপু ন্যাচারাল বিউটি, বিদ্যা সিনহা মিমও অনেক সুন্দর, এর স্কিনেও মেকআপ লাগে না। আর পূজাচেরি তো মাশাআল্লাহ সবাই জানে পূজাচেরিও সুন্দর। মানে তবে আপনি আমি serial wise বললাম। কাউকেই পিছনে ফেলতে যাচ্ছেন না। না ভাই, কাকে পিছনে ফেলবো, কার সাথে আবার মানে শত্রুতা করবো, দরকার নেই। না না, দরকার নেই, তাই তো? আচ্ছা, ইন্ডাস্ট্রিতে একটা গুঞ্জন আছে যে আমাদের আরাফান নিশু ভাই নাকি একটু অ্যারোগেন্স, বিষয়টা কি আসলে সত্যি? নিশু ভাইয়ের সাথে আমার এখন পর্যন্ত সেরকম কোনো কাজ কাজ হয়নি, হয় না? কিন্তু মেরি প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে নিশু ভাই ছিল, আমরা একই সেটে ছিলাম, বাট নিশু ভাইকে আমার সেরকম মনে হয়নি। এখন অ্যারোগেন্ট কার সাথে করছে আমি শিওর বলতে পারবো না। বলতে পারবো না। তবে ইন্ডাস্ট্রিতে একজন আছে অ্যারোগেন্ট, আমি কি নাম বলবো কি না, নিশা সওদাগর অনেক বেশি অ্যারোগেন্ট। এ তো ভাই ভিলেন মানুষ। নির্জন? উনি অনেক ভালো, খুবই ভালো মনের একজন মানুষ। মিশের সাথে করতে এমনি ডিপ, মানে সে তো ভিলেন মানুষ, অ্যারোগেন্স তো থাকবেই। না কিন্তু আচ্ছা, আমি তাহলে বলি, হ্যাঁ। আমি হচ্ছে গৌতম দাদার একটা ফ্যাশন শো ছিলাম, তো তখন ওটার হচ্ছে গিয়া শো স্টপার ছিল আমাদের অপু বিশ্বাস আপু। আর ওখানে মোটামুটি চিত্র জগতের সব সিনিয়ররাই ছিল, জুনিয়ররাও মোটামুটি ছিল। তো ওখানে হচ্ছে টাচ আপের জন্য আর কি মোটামুটি আমরা যারা মেকআপ আর্টিস্ট ছিলাম না, আমাদের সবার ইয়া ছিল। তো ওখানে হচ্ছে নিশা সওদাগর স্যার ছিলেন। তো ওখানে যারা যারা ছিল, নীরব ভাইয়া, ইমন ভাইয়া, সবার সাথে আমার আগেও কাজ হয়েছে, অনেকবার কাজ হয়েছে। তো সবার সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, পরিচয় আছে। আচ্ছা ভাই, এটা মাঝখান ছোট্ট একটা হ্যাঁ, ইন্টারভিউ। please। নীরব ভাই নাকি প্রচুর মেকআপ করে, বিষয়টা কি সত্যি? হ্যাঁ। না কিন্তু নীরব ভাই অনেক সুন্দর না ভাইয়া, আমি না, কিন্তু সুন্দর। বলি নাই যে তুমি অনেক বেশি মেকআপ করো, আমি just বলছি একটু একটু তো সবাই করে একটু ভাই। করে, জি। এবারে আপনি চালাই। হ্যাঁ, তো যখন আর কি মিশা স্যার আর কি বসছেন, তো বসার পরে তার টাচ আপ কমপ্লিট, তো কমপ্লিট হওয়ার পরে আমি মানে ওনার সাথে আমার এটা ফার্স্ট কাজ, তো আমার খুব ভালো লাগতেছিল যে ওনার সাথে আমার কোনো কাজ হওয়ার কোনো চান্স ছিলই না, ছিল না। কারণ উনি হচ্ছে কোনো শোয়ে আসে না, নর্মালি উনি কোনো শোয়ে আসে না। তো গৌতম দাদা কেমনে ম্যানেজ করছে জানি না, তো উনি আসছে, আসার পরে আমি খুব এক্সাইটেড হয়ে বসে যে স্যার আমি একটা ছবি নেব। তো উনি খুব মানে একদম মিরর সামনে বসে, নিতেই পারো কিন্তু আমি ক্যামেরায় লুক দেবো না। তো আমি আস্তে ফোনটা রেখে দিচ্ছি, ক্যামেরায় লুক নিলে আমি কি নেবো, আমার কি নেবো? আপনার সাইড অ্যাঙ্গেল নিবো কেন? এরপরে আমি তার এসে দিই না, কিন্তু আমার এটা খুব খারাপ লাগছে, কারণ একজন আর্টিস্ট সে যত সিনিয়রই হোক বা যাই হোক, মেকআপ আর্টিস্টের অবদান অনেক বেশি। ভাই আমার হয়তো- মনে হয় যে সে ক্যামেরার সামনে কেমন হবে এটা সম্পূর্ণ মেকআপ আর্টিস্টের হাতে। এক্স্যাক্টলি। অর্থাৎ তার ক্যারিয়ার গড়ার পিছনে কিন্তু একজন মেকআপ আর্টিস্ট, ভালো মেকআপ আর্টিস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমার যেটা হ্যাঁ। মনে হয়। এক্ষেত্রে আপনার মেকআপ আর্ট করার সময় খুবই বিরক্ত করে, কিন্তু তারপরও ভালো লাগে তার মেকআপ আর্ট করতে, এরকম কেউ কি আছে? হ্যাঁ, আমার ফ্রেন্ড সঞ্জিতা দিশা, ও মডেল, তো ওর মেকআপ করতে গেলে ও যা কি পরিমাণ ডিস্টার্ব করে যা বলার। তারপরও মেকআপ করতে ভালো লাগে। তারপর আমার তোরে সাজাইতে অনেক ভালো লাগে দিশা, কারণ হচ্ছে ও অনেক অনেক ভালো মেয়ে, কিন্তু আমরা অনেক শয়তানি করি, মানে যখন আর কি ও আর আমি বসি, ও যখন আমার চেয়ারে বসে মেকআপ করতে, আমরা দুনিয়ার মানুষ নিয়ে গসিপিং করি। ভাই যদি গসিপিং এর প্রশ্ন আসে, ইন্ডাস্ট্রিতে গসিপিং এর রাজা কে ভাই, আর রানী কে? রাজা আল্লাহ, সেলিব্রিটিদের মধ্যে আল্লাহ দিছে ফাঁসাইয়া। আহ, আশপাশ দিয়ে বলেন, পুরো বলা দরকার নেই।
হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রির একজন আছে, সে হচ্ছে গিয়া অ্যাক্টর। সে হচ্ছে অনেক অনেক গসিপিং করে। মানে বলা যায় যে আসল সেই জমায় রাখে। হ্যাঁ, মানে সে থাকলে হইছে, আমরা যারা আর কি থাকি, যখন সে আর কি আমাদের ব্যাক স্টেজে থাকে গ্রিন রুমে, বাস সে একা পুরো জমাই ফেলে। ভাই ইন্ডাস্ট্রিতে আপনার কাছে সব থেকে প্রফেশনাল কারে মনে হয়, যে শেষে তার কাজ দিয়ে একদম প্রফেশনাল? আহ, ছেলে নাকি মেয়ে? উভয়। উভয়ের মধ্যে হলে সাকিব ভাইয়া তো 100% প্রফেশনাল। মানে মেয়েদের ভিতরে হলে তার সাকিব ভাইয়ার যে ব্যাপারটা, সে হচ্ছে যদি কোনো অ্যাক্টিং আর কি করে, তাহলে মানে সে তারে আর খুঁজে পাওয়া যায় না, মানে যেটা ক্যারেক্টার ওইটাই, ওইটাই সে। সে আর ওখানে থাকেই না, সে যে সে একজন। পুরোপুরি এই ক্যারেক্টারের ভিতরে হ্যাঁ, ঢুকে যায়। একদম। আর যদি নায়িকাদের ক্ষেত্রে বলি, নায়িকাদের কথা বললে এটা একটু মানে ডিফিকাল্ট হয়ে যায়। ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমার কিছু কিছু নায়িকাদের মনে হয় কি যে কিছুদিন আগে একজন নায়িকা হচ্ছে একটা গ্রামের মেয়ের চরিত্র করেছে, আমি কারণ নাম মেনশন করতেছি না, যারা বোঝার বুঝুক। গ্রামের মেয়ের চরিত্রে আর কি কাজ করছে, তো তার লিপ ফিলার করা ছিল, তারপর জ লাইন শার্প করা ছিল, মানে তার সে গ্রামের লুক করছে, বাট তার আই মেকআপ তারপর পুরো মানে মেকআপ সে লুক ছিল একদম গ্রামের পশ একটা, মানে গ্রাম এরকম হলেও একটা। গ্রাম না। তো এই জিনিসটা আসলে অ্যাক্টিং তো অ্যাক্টিং। তো আচ্ছা, এক্ষেত্রে গ্রামীণ প্রশ্ন আসলো, যেহেতু আমাদের একটা পুরনো কথা আছে যে অপূর্বকে সবুজ জঙ্গলে মানায় না, এই বিষয়টা কি এরকমের কোনো কিছু? আমি জানি না অপূর্ব ভাইয়ার তাকে আমরা কখনো গ্রামের নাটক করতে দেখিও না। গ্রামের নাটকে আমি আমি তো পার্সোনালি তো কোনোদিন দেখিনি। আর সরি ভাইয়া, আমার কেন যেন অপূর্ব ভাইয়ার অ্যাক্টিং ভালো লাগে না, মানে কেন কেন ভালো লাগে না তাও আমি বলে দিই। আমি অপূর্ব ভাইয়ার যখন আর কি আগে দেখতাম, এখন তো আর দেখা হয় না। সময় দেখা পান না হয় না এখন, বলতে আসলে ওই টাইমটা মেইনটেইন সময়ও করাই পাই কষ্ট। না। আমি কোনো মুভি দেখলে এক্সপ্লেইন দেখি। আমি শুধুমাত্র সাকিব ভাইয়ের লাস্ট যে কয়টা মুভি আসছে তার মধ্যে হচ্ছে গিয়া তুফানটা আমি এখনো দেখতে পারিনি। দেখতে পারেন। প্রিয়তমা দেখছি, আর হচ্ছে এই বরবাদ দেখছি, বাট তুফানটা আমার দেখতে হবে। শুটিং সেটে তো কাজের সময়ের প্রচুর চাপ থাকে, এই সময়ের চাপের ভিতরে কাজ করাটা কেমন মজা? আসলে হয় কি, যদি শুটিং এর আমাদের একটা টাইম ধার্য করে দেওয়া হয় যে এই কয়টার মধ্যে আমার রেডি করতে হবে। আমি রিসেন্ট এফডিসি তে একটা কাজ করেছি, তো ওই সময় হচ্ছে আমাদের কাজের চাপ ছিল বেশ ভালোই, মানে যত তাড়াতাড়ি সম্ভব আর কি 4টার মধ্যে প্রায় 15 জনকে রেডি করতে হবে। তো আমরা মেকআপ আর্টিস্ট ছিলাম হচ্ছে টোটাল 3 জন। 3 জন, আর 15 জনকে রেডি। হ্যাঁ, ভাই তো আমরা তো বেসিক্যালি দেখি যে মেয়েরা যখন সাজতে বসে আজকে দিন পার হয়ে যায়, মানে এত শর্ট টাইমে 15 জনকে সাজানোটা আসলে হাতে চলে আসছে। হাতে চলে আসে। হ্যাঁ। আচ্ছা, আপনি তো চ্যানেল আই, এটিএন বাংলা বা ডেইলি স্টারের মতো জায়গায় কাজ করেন, এই ক্ষেত্রে চাপটা কেমন কাজ? ডেইলি স্টারের কাজগুলো হচ্ছে গিয়া মানে খুব মজা হয়। কেন, ডেইলি স্টার তো খুব একদম সোবার একটা জায়গা, হ্যাঁ। ওদের গ্রিন রুমেই কাজ করে। বাট যারা থাকে আর্টিস্ট, যেমন হচ্ছে জেরিন আপু যদি থাকে সেটে, আর অনামিকা আপু যদি থাকে, তাইলে সেটে হাসাহাসি, আমাদের তো রুম মানে আলাদা। তাদের হিসাবটাই আলাদা। হ্যাঁ, একদম, মানে আর তাদের সাথে কাজ করলে সব থেকে বেশি ভালো লাগে কি, আমাকে একটা রেফারেন্স পিকচার তো অবশ্যই দেওয়া হয় যে এরকম লুক করবে, তা আমি সেরকম করছি, তাই মানে এই দ্বারা আমি করতেছি, সে নিজের মতো করে নেবে। টুকটাক জিনিস আছে না, নিজের কিছু সিগনেচার হ্যাঁ, হ্যাঁ, থাকে, অবশ্যই। আইব্রাউজে, আইলাইনারে, লিপ আর্টে, এগুলো তারা নিজেরা করে ফেলে। আচ্ছা, মেকআপ করার সময় কোন সেলিব্রিটি সব থেকে বেশি বারবার ওই আয়নার দিকে তাকায় থাকে, বলে ভাই এটা একটু চেঞ্জ করো, এটা একটু চেঞ্জ করো, এরকম কে করে? এরকম সিনিয়রদের কথা যদি বলি, সিনিয়ররা কেউই এমন না, কিন্তু কিছু একদম মানে নাকুচা কিছু মেয়ে আছে যাদের ব্যাকগ্রাউন্ড ঘাটলে কিছুই পাবেন না, ঘোল ছাড়া, কিন্তু তাদের পিছনে অনেক কেউ আছে যারা হচ্ছে টাকা ইনভেস্ট করে। তো এই ইনভেস্ট থেকে হচ্ছে গিয়ে একটা গ্রুমিং সেন্টারে গিয়ে ভর্তি হয়, গ্রুমিং করে, আর শরীর দেখানোর জন্য ইন্ডাস্ট্রিতে এসে মডেলিং করার জন্য আইসা করে। এরা যে নিজেদেরকে কি মনে করে 2 দিন আইসা, ও মাই গড, মানে এদের কথা আর কি বলবো। বল ভাই, ইন্ডাস্ট্রিতে আমাদের পার্শ্ববর্তী দেশে দেখা যায় যে অ্যাওয়ার্ডের ক্ষেত্রে টাকার একটা ইস্যু থাকে, বাংলাদেশে কি এটা কি আছে ভাই? হ্যাঁ, অবশ্যই। এটা তো মানে বলা যায় যে সবজির দোকান যেরকম হচ্ছে গিয়ে বাজারে গেলে যেমন সবজি পাওয়া যায়, সেরকম কোনো অ্যাওয়ার্ড ফাংশনে বিভিন্ন সোকল্ড অ্যাওয়ার্ড ফাংশনে গেলে হচ্ছে অ্যাওয়ার্ড পাওয়া যায়। আমি আমি দেখছি যে যাদের হচ্ছে যারা আর কি বেস্ট মডেল, বেস্ট মেকআপ আর্টিস্টের অ্যাওয়ার্ড পাচ্ছে, পাচ্ছি। ঠিক আছে, দেখা গেছে তাদের ব্যাকগ্রাউন্ডে কিছুই নাই, তারা নতুন মানে 1 বছরও হয় না তারা ইন্ডাস্ট্রিতে আসছে, কাজের কোনো কিছুই নাই, কিন্তু বেস্ট মডেলের অ্যাওয়ার্ড পাইছে, বেস্ট মেকআপ আর্টিস্টের অ্যাওয়ার্ড এমন মানুষ পায় যাদের হচ্ছে ঠিক মতো তারা আইলাইনারও দিতে পারে না। আপনার ক্ষেত্রে কি কখনো এমন হয়েছে যে আপনি
আশা করছেন যে এই অ্যাওয়ার্ডটা আমিই পাবো, বা আমি না পাইলেও আমার এই ভাই পাওয়ার যোগ্য, কিন্তু দেখা গেল এমন কেউ পাইছে যে আসলে সে ওই ব্রাশ ধরতে গেলেও তার হাত কাঁপে, এরকম কি কখনো হয়েছে? হ্যাঁ হয়েছে। আর কোনো কমপ্লেন একটা করেন নাই? একটা বড় শোই হয়েছে। তো হ্যাঁ, আমি অবশ্যই কমপ্লেন করছি। আমি আর কি শোর যে আর কি অর্গানাইজ করেছে, অর্গানাইজারকে আমি জিজ্ঞেস করেছি যে উনি কোন হিসেবে অ্যাওয়ার্ডটা পেল। So, ওনাকে যে মেকআপ আর্টিস্ট অ্যাওয়ার্ডটা দিলেন, উনি কোন কোন হিসেবে পাইছে? আর যে আমি আগেই বলি এইভাবে তো আর আমার কথা বলার রাইট নেই, কিন্তু অর্গানাইজার আমার পরিচিত, পরিচিত মানে হ্যাঁ, ওই লিংক খুবই আছে বা ক্লোজ পরিচিত আছে, এই কারণে আপনি কথাটা ক্লোজ। বলতে এই পারছেন। জন্য আমি এভাবে করে বলছি যে উনি কেমনে অ্যাওয়ার্ডটা পায়, উনি কি করছে, ওনার মেকআপ আপনি জানেন না, তাহলে আপনি ওনার কোন হিসেবে অ্যাওয়ার্ডটা দিলেন। পরে আমাকে বলছে যে তুই নিবি অ্যাওয়ার্ড, দে 40,000 টাকা। আমি আচ্ছা, যারা এই অ্যাওয়ার্ড গুলো পায় তারা কি ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পায়? ইন্ডাস্ট্রি যেহেতু এই জায়গাটা স্কিলের বিষয় আছে, স্কিল বাদে তো ইন্ডাস্ট্রিতে টিকতে পারে না, হয়তো আসে আর যায়, কিন্তু তারা কি ওইভাবে কাজ করার সুযোগটা পায়? আমি আসলে এটা কি বলবা, হ্যাঁ এরা পায়, এরা সুযোগ পায় কেন আমি সেটাও বলি। মূলত একটা মেকআপ আর্টিস্টকে যদি একটা কাজের জন্য হায়ার করা হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা একটা রেমুনারেশন চার্জ নিব। হ্যাঁ, অবশ্যই। এখন যেখানে আমি টাকা নিয়ে কাজ করব, সেখানে যদি আরেকজনকে আপনি ফ্রি পান, তাহলে কেন আপনি আমাকে ডাকবেন? তারপরও একজন প্রফেশনাল তো রাখতেই হয়। অবশ্যই। দেখা গেছে এরকম হয়েছে যে উনি সাজাইয়ে দিছে, আমাকে ডাইকে বলতেছে এটা ঠিক কর। তো এটা আমার জন্য সবথেকে বিরক্তিকর। ইনসাল্টিং। এটা আমার কাছে কেন বিরক্তিকর? ইনসাল্ট তো ও হচ্ছে যে ওর মেকআপের পরে আমি হাত দিচ্ছি। আমার আমার কখনো আলহামদুলিল্লাহ আমার কাজের পরে আর কোনো আর্টিস্টরা আমার মডেলের গায়ে হাত দিতে হয়নি, বা আমার ক্লায়েন্টের গায়ে যে এটা ঠিক করা লাগবে। কিন্তু ওর ইনসাল্ট হওয়া উচিত যে আমি কাজ করছি এটা আবার ঠিক করার জন্য চিল্লাচিল্লি করে মুরাদের কাছে তাহলে বলছে। ওদের এই টাকা দিয়ে এটা নেওয়া বা বিনা পয়সায় কাজ করা, ওদের ইন্টারেস্টটা কোন? ওদের ইন্টারেস্ট হচ্ছে এই যে সেলিব্রিটিদের সাথে ছবি তোলা, ভিডিও করা। অনেক মানুষ আছে যারা আপনি দেখবেন, এটা আমাদের বরিশালের মধ্যেও আছে কিছু মানুষ, তারা হচ্ছে সেলিব্রিটি দেখলে তাদের একদম গায়ের উপরে উবুড়াইয়ে পড়ে, বরিশালের ভাষায় বললাম। তো পড়ার পরে এরা হচ্ছে কি একটা দুইটা ছবি তুলে এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, আর মানুষকে বোঝানোর চেষ্টা করে যে আমি অনেক the best. ক্লোজ, আমি অনেক ক্লোজ সেলিব্রিটিদের সাথে আমার ইয়ে আছে। সে আবার এইরকম ভাবে ছবি তুইলা আর একজনের নামে গসিপিং করে যে ওরে কে চেনে। আচ্ছা, মেরিল প্রথম আলোর সাথে যুক্ত আর আপনার গল্পটা একটু জানতে চাচ্ছি, যেহেতু তারা একটা কন্ট্রোভার্সিয়াল একটা জায়গা বাংলাদেশের মধ্যে। এক্স্যাক্টলি, এটার একটা মজার ব্যাপার আছে। যখন আর কি বরিশালে জয় বাংলার কনসার্ট হয়, তখন হচ্ছে বাংলাদেশের মোস্ট পপুলার একটা ডান্স আর কি ইগল ডান্স একাডেমি। তো ওখান থেকে হচ্ছে গিয়া আর কি ডান্সাররা আসে। তাদের মধ্যে হচ্ছে গিয়া সাদ্দাম ভাইয়া, তারপর হচ্ছে গিয়া শাকিল ভাইয়া, আরো আরো সিনিয়ররা আসে। তো ওই সময় আর কি ভাইদের সাথে আমার পরিচয় হয়। তো পরিচয় হওয়ার পরে আনফরচুনেটলি না, এটা একটা কোইন্সিডেন্স, ওখানে হচ্ছে আমার ফ্রেন্ডের হাজবেন্ডও ছিল, উনিও ডান্সার, উনি পারফর্ম করে। তো ওনাকে আমি ওইখান থেকে পুরো শক যে ভাইয়া এইখানে। তো পরে আপনি জানতেন না যে উনি ডান্সার? না, মানে জানতাম ডান্সার, বাট ভাইয়া যে আসবে সেটা জানতাম না। তো ওইখানে আমিও আর কি ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে ছিলাম। ভাই কি ডান্সিং এর শখ আছে নাকি? আমার একাডেমি ছিল এক সময়। বরিশালে কি খোলার ইচ্ছা আছে? অলরেডি আমার একাডেমির কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ। তো ভাইয়াকে আমি দেখে তো পুরাই শখ যে ভাইয়া এখানে। তো ভাইয়ার সাথে আমি যখন কথা বলতে চাই, তো ইগলসের তো আলাদা আর কি, ওদের সেট আলাদা ছিল। তো ভাইয়া আমাকে নিয়ে সবার সাথে আলাদা হয়ে পরিচয় করাই দেয় যে এটা হচ্ছে আমার শালা হয়। তো সবার সাথে আমি আরো ক্লোজ হতে পারলাম। নাম শালাবাবু উঠে যায় না তো? না না, শালাবাবু উঠে নাই, সবাই সবাই খুব ভালো। তো এখান থেকে আমার আর কি সবার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। এর পরবর্তীতে হচ্ছে সাদ্দাম ভাইয়া, তারপর হচ্ছে গিয়া আমার যে দুলা ভাই রানা ভাইয়া। তো প্রথমবার যখন মেরিলে যাই, রানা ভাইয়া আর কি আমাকে সুযোগ করে দিচ্ছে। সে আমাকে বরিশালে যখন আর কি আমি ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে ছিলাম, তো সে ওখানে আমাকে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে নিছে। আর ওইবার হচ্ছে বরিশালের ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর তানিশাস ক্রিয়েশন, ও ছিল ওখানে ইনভাইটেড, আর আমি ওর মেকআপ আর্টিস্ট হিসেবে ওখানে গেছি। তো তো আমার এক ঢিলে দুই পাখি হয়ে গেছে, আমার মেকআপও হলো আর হচ্ছে গিয়া ভালো লিংক তৈরি হয়ে গেছে। হ্যাঁ, লিঙ্ক তৈরি হয়ে গেছে। তো আমি যখন আর কি ওখানে পারফর্ম করি, তো প্রথমবার মেরিলে আমার সাথে ছিল রাজ ভাইয়া, মনিয়াপুর এক্স হাজবেন্ড, তাকে এই নামে মানুষ চিনতে পারছি ভাই। তারপর হচ্ছে গিয়া জয় ভাইয়া ছিল, আর হচ্ছে আমাদের নীরব ভাইয়া ছিল। তো এই তিনজনের একটা পারফরমেন্স ছিল। তো তারপর হচ্ছে গিয়া মেহজাবিন আপুর সাথে আমার এই প্রথম আর কি স্টেজ পারফরমেন্স। তারপর হচ্ছে গিয়া ফারিন আপু, তাসনিয়া ফারিন আপু,
আর ভাই কোন পরিচিত মুখের সাথে আপনার পরিচয় নাই? না, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সবার ভালোবাসায় আমি আসলে এতদূর আসতে পেরেছি। তো এটা আমার কাছে অনেক বড় ব্লেসিং। যখন আমার বাবার ফ্রেন্ডরা, যখন আর কি আব্বু রাজি ছিল না, আমার বাবার ফ্রেন্ডরা যখন বলে যে তোমার ছেলেকে দেখছি অমুক টিভির পর্দায়, তো আমি একটা অ্যাওয়ার্ড শো এ আর কি ছিলাম, তখন আর কি আমি স্টেজে উঠছি। তো এইটা আর কি আমার আব্বুর এক ফ্রেন্ড দেখে তারপর আর কি আব্বুকে কল দিয়ে জানাইছে। তো এই জিনিসটা আমার আব্বুরও খুব ভালো ভালো লাগছে। লাগছে। আসলে সফলতার শুরুটা আসলে একটু কঠিন থাকে, কিন্তু হ্যাঁ। সফল হওয়ার পরে সবাই হ্যাঁ হ্যাঁ অ্যাপ্রিশিয়েট। হ্যাঁ, রাইট। আচ্ছা মুরাদ ভাই, আপনার শর্ট টাইমে সবথেকে বাজে অভিজ্ঞতা বা বিরক্তিকর অভিজ্ঞতা কোনটা? উফ, মানে বরিশাল শহরে হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে কিছু মানে ছাপরি পোলাপাইন। হ্যাঁ মানে সব শহরেই থাকে ভাই, হ্যাঁ, সব ডাইরেক্ট শহরে বরিশাল থাকে। অপমান করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি বরিশাল থেকে কিন্তু আমার বরিশালে একটু বেশি মনে হয়, মানে যার হাতে একটা মোবাইল ফোন আছে, যে যার ঘাড়ে হচ্ছে গিয়ে শয়তান অলওয়েজ বসে থাকে, বাপের ঘাড়ের উপরে বসে খায়, নিজে জীবনে কিছু মানে করতে বিষয় মোবাইল পারবেই না। এই পোলাপানগুলোর একটা বৈশিষ্ট্য আমিও আপনার বলতেছি, যে পাশে মানুষ মরতেছে এনে টেনশন নাই, হুম। ওর হাতে ও ভিডিও করা লাগবে। হ্যাঁ, তো এইসব মানুষ হচ্ছে কি, মানে এদের তো কোনো খেতে কাজ নেই, বাপের টাকায় খাইতেছে ঘুরতেছে, আর একজন সফলতা অর্জন করতেছে, এটা তো দেখতে পারবেই না। ভাই আমার প্রফেশন মেকআপ, রাইট? Makeup, অবশ্যই। তার মানে আমার নিত্য নতুন ক্লায়েন্টের সাথে আমি আমি আমার প্রচারণার জন্য আমি ছবি তুলবা, ভিডিও আপলোড করবো, এটাই তো স্বাভাবিক। অবশ্যই তো এখন এইগুলো নিয়ে যদি কেউ কথা বলে যে হ্যাঁ ও নিত্য নতুন মাইয়া নিয়ে চলে, তার মানে ও প্লে বয়, ভাই, ওর তো জলে, হ্যাঁ ও ওর তো পারে না। ও পারবে কি, ওর কিছু আছে মানে যোগ্যতা? তো এটা তো নাই। জি ভাই। তো এই জন্য ওর জলে। আচ্ছা বরিশালে কি আপনার কোনো প্রতিষ্ঠান আছে এই মেকআপের জন্য? হ্যাঁ, বরিশালে আমার একটা ছোটখাটো একটা স্টুডিও আছে, কাঠপট্টিতে। স্টুডিওর নামটা কি, আগে নামটা জানতে চাই। স্টুডিওর নাম হচ্ছে মুরাদ মেকআপ মেস্ট্রি। আবার এটা আমি দেখছি। আচ্ছা। তো এটার হচ্ছে একটা মজার কথা বলি, আমার এই যে নামটা নিয়ে মেস্ট্রি আর হচ্ছে মিস্ত্রি, মিস্ত্রি এই দুইটা মানুষ গোলাই ফেলে, ঠিক আছে? তো অনেকে এসে বলে যে মিস্ত্রি কেন, তুই মানে কখন আমার বন্ধু বান্ধব মুরাদ মিস্ত্রি বলে ডাকে নাকি? হ্যাঁ হ্যাঁ ডাকে, সত্যিই ডাকে। তো আমি চাচ্ছিলাম একটু ইউনিক কিছু নাম হোক, যেন ওই যে অমুক মেকওভার, সমুক মেকওভার, মানে এই জিনিসটা মানে ইয়ার চাচ্ছিলাম কি, না। মানে মিস্ত্রি বললো যে তোরে আসি, তোরে ঠিক করে দিচ্ছি, আয় তুই হ্যাঁ, মেকআপ মিস্ত্রি যদি আমাকে মিস্ত্রি বলে, হ্যাঁ আমি মেকআপের মিস্ত্রি, আসো তোমার কি ঠিক সমস্যা। করে দিচ্ছি আমি। আচ্ছা, আমি জানি যে আপনি একটু ডান্স নিয়েও কাজ করেন। বরিশালে কি আপনার ডান্সের কোনো প্রতিষ্ঠান তৈরি করার ইচ্ছা আছে? হ্যাঁ, বরিশালে আমি আসলে ডান্স থেকে আপাতত মানে বেশ অনেকদিন যাবতই দূরে ছিলাম। আমার নিজের একটা একাডেমি ছিল এক সময়, তো যে কোনো কারণে আমার একাডেমিটা ভেঙে যায়। এরপরে আমি এখন বর্তমানে আরো একটা একাডেমির সাথে সংযুক্ত আছি, আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি আর কি আমার একাডেমিটাকে আর কি ওপেন করব। আচ্ছা ভাই, আপনার ঢাকায় একটা ব্রাঞ্চ আছে, এটার একটু গল্পটা জানতে হ্যাঁ, চাচ্ছি। ঢাকার ব্রাঞ্চটা আমি এখনো ওপেন করিনি, আমার ওখানে আর কি কাজ চলছে। আর এছাড়া নর্মালি আমি ঢাকায় হোম সার্ভিস গুলোই দিয়ে থাকি, যারা আর কি পার্সোনালি যারা মেকআপের জন্য নক করে, তো তাদেরকে আমি হোম সার্ভিস দিই। আর ঢাকায় আমার লোকেশন হচ্ছে মোহাম্মদপুরে, আমি আর কি স্টুডিওটা ওপেন করতে চাচ্ছি, আমার সেকেন্ড ব্রাঞ্চ। প্লাস পয়েন্টের একজন অফিসিয়াল আর্টিস্ট হিসেবে বা স্থায়ী আর্টিস্ট হওয়ার এটার গল্পটা একটু জানতে চাচ্ছি। প্লাস পয়েন্টের যে আমাকে নিয়েছিল মূলত প্রথম কাজের জন্য, আমাদের শ্রদ্ধেয় মিরাজ ভাই, উনি আমাদের মাঝে আর নেই। আমি আসলে ওনার কথা বলতে গেলে আমার চোখে পানি চলে আসে। এই মানুষটা আমার লাইফে অনেক বেশি আর কি করেছে, কারণ ওনার সাথে যখন যেদিন আমার প্রথম কাজ ছিল, সেটাও হচ্ছে প্লাস পয়েন্টেরই কাজ। প্লাস পয়েন্টেরই কাজ। হ্যাঁ, তো ওই কাজের পরে আমি একটা নতুন আর্টিস্ট, সেক্ষেত্রে আমার আমার নিজের কাছে কনফিডেন্স ছিল যে আমি যদি এক জায়গায় কাজে যাই, তারা নেক্সট আমাকে ডাকবে। ইনশাল্লাহ আমাকে অবশ্যই ডাকবে। হ্যাঁ, তো এইটা আমার ধারণা ছিল, কিন্তু যখন প্রথমেই যখন আর কি বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করি, তখন আমার নিজের খুব নার্ভাস লাগছিল যে আমার থেকেও তো অনেক ভালো আর্টিস্ট আছে, তাহলে যেহেতু দায়িত্বটা আমার পড়েছে, তো তাহলে অবশ্যই আমার সেভাবে আর কি পালন করতে হবে। আর আমার এই মধ্যে দিক- এমন কিছু আছে অবশ্যই, যা তার জন্য আমাকে ডাকছে। হ্যাঁ, সেদিক থেকে আমাকে জ্যোতি আপু অনেক হেল্প করছে, যে আপু আমাকে ফার্স্টে নিয়েছিল। তো মিরাজ ভাই আর কি যখন আমার প্রথম কাজ দেখে, তার পরবর্তীতে সে বলছে যে তুই আমাদের একদম অফিসিয়াল মেকআপ আর্টিস্ট হিসেবে থাকবি। তো তারপর থেকে আলহামদুলিল্লাহ আমার প্লাস পয়েন্টের যাত্রা প্রায় 4 বছর হয়ে গেছে আমি প্লাস পয়েন্টের সাথে আছি। লম্বা সময়। হ্যাঁ। আচ্ছা, আপনার কি কখনো মনে হয় যে এই মেকআপ এটা শুধুমাত্র একটা সার্ভিস না, এটা ব্র্যান্ড হওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই। আমার যখন আর কি মনে হয়েছে যে আমার একটা ব্র্যান্ড হওয়া উচিত, তখনই আমি বরিশালে স্টুডিও দেওয়ার চিন্তা ভাবনা করেছি। আচ্ছা, আপনার এই যাত্রা কি বরিশালের এই আপনার স্টুডিও থেকে শুরু, নাকি স্টুডিও পরে, আগে ঢাকা যাত্রা? আমার ঢাকার যাত্রা আগে, যখন আমাকে মানুষ চিনতে শিখেছে, যখন আমি দেখলাম যে হ্যাঁ আমার চাহিদা আছে,
তখন আমি ভেবেছি যে না, আমার এখন একটা স্থায়ী জায়গার দরকার। কিন্তু বেশি মজার ব্যাপার কি হয়, যখন আমি আর কি আমার স্টুডিও ওপেন করেছি, কিছু মানুষ আমার সাথে দেখা করার জন্য হলেও আমার স্টুডিওতে আসছে। সেই গোপালগঞ্জ অনেক দূরের ব্যাপার, হ্যাঁ অবশ্যই। সেখান থেকে মানুষ আসে শুধু একটা দেখা করার ফেসিয়াল জন্য। নিতে, একটা ফেসিয়াল ফেসিয়াল নেওয়ার জন্য। খুবই কম প্রাইস। তো তো পরবর্তীতে যে আসে সে বলতেছে ভাই আমি আপনাকে এতদিন হচ্ছে ফোনে দেখছি, আমি আপনাকে ফলো করি। মানে শুধুমাত্র সামনাসামনি হ্যাঁ, দেখার জন্য সামনাসামনি দেখার জন্য। সেবা তো নেওয়ার জন্য আমি আসছে। দেখলাম ওই মানুষটা আমার সামনে কাঁপতেছে, যেটা নার্ভাস নরমালি, ফিল করতেছে। হ্যাঁ যেটা নরমালি আমার আমার খুব বেশি আর কি ভালো লাগছে যে তো ভাই এই অনুভূতিটা কেমন যখন আপনি শাকিব খানের যে সামনে যে নিজের একটা নার্ভাস ফিল করতেছেন, আবার অনুরূপভাবে আপনার সামনে এসে কেউ নার্ভাস ফিল করতেছে, এই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন ছিল? নর্মালি আমার যারা আর কি আমার ক্লোজ বা হচ্ছে বরিশালের মানুষ যারাই হোক, আমাকে যারা চিনে চিনে। পার্সোনালি, তারা জানে আমি কেমন আর কি মেন্টালিটির মানুষ। আমার মধ্যে কোনো মানে আমি নিজের প্রশংসা করছি না, আমি যেমন তেমনই, আমি একজন খুবই সাধারণ একজন মানুষ। আমার মনে হয় যে 10 জনে যেরকম রাস্তাঘাটে চলে আমি সেভাবেই চলাফেরা করি। তবে হ্যাঁ, হয়তো প্রফেশনাল দিক থেকে আমার লাইফস্টাইলটা ভিন্ন। তো যখন আর কি কেউ আমাকে বলে যে ভাইয়া আপনাকে আমার ভালো লাগে, আপনার পোস্ট গুলো আমি দেখি, আপনাকে আমি ফলো করি, তো এই জিনিসটা আমার কাছে এতটা ভালো লাগে না মানে বলার মতো না। আমার তখন মনে হয় যে না, তাহলে আমার এই প্রফেশন আসাটা সার্থক। হ্যাঁ সার্থক, আমি হয়তোবা ওনাদের ভালো লাগার জন্য হলেও আমি এখানে থাকতে চাই। আচ্ছা, যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ইন্ডাস্ট্রিতে কখনো গ্রুপিং বা ইন্ডাস্ট্রিয়াল রাজনীতি কি কখনো মানে শিকার হয়েছে না? হ্যাঁ, শিকার হয়েছে। এক্ষেত্রে কোন ধরনের সমস্যা হয়েছে? এক্ষেত্রে মূলত সমস্যাগুলো হয় কি, যে মেকআপ আর্টিস্টদের একটা মানে গ্রুপ আছে। গ্রুপ বলতে যারা হচ্ছে মোটামুটি কাজ করে আগে থেকে, বা হচ্ছে কাজ আগে থেকে না করুক, এদের হয় কি মনে করেন, আমি একটা কাজে ডিল করেছি, লাইক একটা শো উঠাই দিব, শো আমার এরকম একটা অ্যামাউন্ট আমি Amount বলেছি। তো স্বাভাবিকভাবে আপনি যদি অন্য জায়গায় কমে পান তাহলে তো আপনি সেখানেই যাবেন। অবশ্যই সেখানে হ্যাঁ, আর বাঙালির মধ্যে হচ্ছে গিয়ে ওই জিনিসটা এখন আসে না যে আমার ভালো লাগবে, মানে ভালো লাগার দরকার নেই, টাকা আমার টাকা কম হলেই হয়েছে, আমার হইলেই হয়েছে। হ্যাঁ, তো যারা আর কি এই মেন্টালিটি যে হইলেই হয়েছে, তারা আবার অন্য কয়েক জায়গায় কথা বলে। কথা বলে। কথা বলার পরে উনি আবার হচ্ছে কি আমরা যেটা বলবো তার থেকে কমাই বলবে, ওরা তো এটা বলছে তাইলে তোমরা কত নিবা। ওরা তার থেকেও 50% কমাই বলবে আমরা এটা, হ্যাঁ করো। ভাই, এটা কি নিজেদের ফিল্ড নিজেরাই নষ্ট করা হচ্ছে? এক্স্যাক্টলি। সত্যি বলতে আমি লাস্ট প্রায় 2-3 মাস যাবত আমি একটু কাজ থেকে একটু সরে গেছি ইচ্ছা করে। মানে আমার আমার কথা হচ্ছে আমার রেগুলার কাজের দরকার নেই। রেগুলার আমি ওই এতটুকু অ্যামাউন্টে কাজ না করে আমি সপ্তাহে একটা কাজ করব যেটা দিয়ে আমার পুরো প্রতিদিনের কষ্টটা আমার না হয়। তো এই জিনিসটা আমার মনে হয় প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের হওয়া উচিত। আপনাদের ওই মানে আমি অ্যামাউন্টটা উচ্চারণ করছি না, আপনারা যে অ্যামাউন্টে কাজগুলো করেন এই জিনিসটা বাদ দেন। আপনারা নিজেদের ওয়েট নিজেরা কেন নষ্ট করবেন? ভাই আমাদের একটা প্রোডাক্টের প্রচুর দাম, কারণ হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো ড্রাগ স্টোর প্রোডাক্ট কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট ইউজ করে না, কারণ হচ্ছে আমাদের সেলিব্রিটিদের সাথে কাজ থাকে। এখন সেলিব্রিটিদের তো আমি ড্রাগ স্টোর প্রোডাক্ট ইউজ করতে পারবো না, আর আমি ওই এই জন্য হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো তো সেই রকম ভাবে নিতে হয়। তো ওই প্রোডাক্ট দিয়ে আমি কেন যেটা আমার বাজেটই হয় না, আমার গাড়ি ভাড়া হয় না, সেই বাজেট আমি কেন কাজ করব? ফিল্ড নষ্ট করা আর কোনো কিছু। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি কি কখনো কাজের বিনিময়ে আপত্তিকর কোনো প্রস্তাব পাইছেন যে এই কাজ করো তাহলে আমার এরকম হবে, বা এটা একটা আপত্তিকর প্রস্তাবই? হ্যাঁ, পেয়েছি। এক্ষেত্রে একবার না, কয়েকবার, কয়েকজনের থেকে। ইভেন আমি একবার খুব বাজেভাবে আর কি ফেসে গেছিলাম। মানে বলা যায় যে ইন্ডাস্ট্রিতে শুধু মেয়েরা না, ছেলেরা অনিরাপদ। আমার মনে হয় মেয়েদের থেকে ছেলেরা বেশি অনিরাপদ, কারণ সরি টু সে, মেয়েদের হচ্ছে গিয়ে একটা মানে ব্যাপার থাকে যে ইন্ডাস্ট্রি মানে অনেকে মনে করে যে হ্যাঁ যাব, একটা সুগার ড্যাডি ধরবো, ধরে আমার টাকা পয়সা সেই সবকিছু আর কি বিয়ার করবে, শপিং, নামি দামি শপিং, এখানে ঘুরতে যাওয়া সেখানে ঘুরতে যাওয়া, এই দেশ যাওয়া সেই দেশ যাওয়া, মানে এটা মেয়েদের ক্ষেত্রে খুব কমন একটা বিষয়। কমন, বা এটা তাদের একটা হবেই থাকে। তবে কিছু মেয়ে, কিছু, সবার ক্ষেত্রে না। আমাদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে এই ধরনের কিছু মেয়েরা নষ্ট করে। তাদের স্কিল নাই, শুধুমাত্র ড্যাডিদের কারণেই তারা মিডিয়া ইন্ডাস্ট্রি নষ্ট করে এই ধরনের কিছু মেয়ে, বাট নাম হয় টোটাল ইন্ডাস্ট্রি। যেমন এই আমার সাথে যে কাহিনীটা হয়েছে, উনি হচ্ছে আমাকে কাজের কথা বলে আর কি নিছে, বলছে যে তোমাকে অমুকের একটা নাটকের কাজ দিব, সো তুমি একটু দেখা করো, তোমার সাথে স্ক্রিপ্ট নিয়ে কথা বলবে, হ্যান ত্যান এইসব বলে উনি আমাকে হচ্ছে অফিসে নিছে। অফিসে নিয়ে তারপর আমি দেখলাম যে ওনার ইন্টেনশনটা ভিন্ন। তো আমার তো ওখান থেকে বের হতে হবে, আর আমি বুঝতে পারছি যে ওনার সাথে যদি আমি শরীরে জোর খাটাই তাহলে আমি পারবো না। তো
তো আমি খুব মানে টেকনিক্যালি আমি ওনাকে হ্যান্ডেল করছি। মানে এখন ইন্ডাস্ট্রিতে আগে আর শুধু চিন্তা ভাবনা ছিল যে এই জায়গা মেয়েরা অনিরাপদ বা তাদের একটা আলাদা ভাবে দেখা হয়, এখন জানা যাচ্ছে যে এটা ছেলেরাও এই জায়গা অনিরাপদ হ্যাঁ। ব্যাপকভাবে। আচ্ছা, পার্সোনাল কোশ্চেন যাচ্ছি, ভাই কি কোনো জায়েদ খানের সাথে কাজ করছেন? না সৌভাগ্য। না না, সৌভাগ্য না, দুর্ভাগ্য। জায়েদ ভাইয়া যখন এই বরিশালে আসছিল, ওই যে আমাদের কিসের একটা ওপেনিং এ আমাদের টাউন হলে আসছিল, জায়েদ ভাইয়া, তারপর হচ্ছে গিয়া মৌসুমী হামিদ আপু। জি। মৌসুমী হামিদ আপুর সাথে আমার আগে কাজ হয়েছে, তারপর আঁচল আপু। তো তখন আর কি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া তুমি তো আমাকে জানাইলে না যে তুমি আসবা। তো বলছে যে আমি জানতাম না যে মানে আসা হবে। তো পরবর্তী আর ভাইয়া জানতো না যে আমি বরিশালে আছি। যেমন ইন্ডিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি দেখা যায় যে কিছু গডফাদার থাকে যে আমি কাজ না দিলে কেউ দেবে না, বাংলাদেশে কি এরকম কেউ আছে? আমার মনে হয় না বাংলাদেশে এরকম কেউ আছে, তবে কিছু প্রডিউসার যারা হচ্ছে গিয়া নিজেরা ভালো কিছু তো বানাইতে পারে না, যদি কেউ বানায় বা সে নতুন হয়ে যদি বানায় তাহলে তাদেরকে নিয়ে অনেক ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য সবার আগে। হ্যাঁ একদম, সবার আগে একদম মিডিয়া একটা প্রেস কনফারেন্স ডাইকা এই অমুক করছে, এটা কপি করছে, সেটা করছে। রিসেন্টলি এটা হইছে সাকিব ভাইয়ার ওই যে বরবাদ মুভি নিয়ে হইছে। আচ্ছা ভাই, যেহেতু গডফাদারের প্রশ্ন আসছে, সেহেতু ইন্ডাস্ট্রিতে আপনি কোনো বিখ্যাত মানুষের মুখোশ কি খুলে দিতে চান? আহ, হ্যাঁ, কিন্তু নামটা না, মেনশন নাম বলা দরকার নেই, শুধু জাস্ট গল্পটা বলেন। ওকে। আমি কিছুক্ষণ আগে বললাম যে আর কি আমাকে একটা কাজের কথা বলে নেওয়া হয়েছিল অফিসে, এই এই কাহিনীটা আমি বলি। তো উনি হচ্ছে একজন প্রডিউসার। প্রডিউসার? হ্যাঁ, তো উনি আমাকে হচ্ছে ইয়াং নাকি বয়স্ক? না, বয়স্কদের বয়স্কই। বিমরতি ধরে আমি জানি। বয়স্কই, ইয়াংদের মধ্যে এগুলো আসে না, বয়স্কদের মধ্যে একটু চুলকানি বেশি। তো উনি হচ্ছে আমাকে ডাকে অফিসে, যে স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো, তুমি একটু আসো। তো আমি খুব নর্মালি, যে তার আগে আমার একটা শুট ছিল, আমি টাঙ্গাইল থেকে আসতেছিলাম, তো আমি অলরেডি অনেক টায়ার্ড। তো তারপরে হচ্ছে তার সাথে আমি অফিসে যাই। তো অফিসে যাওয়ার পরে উনি হচ্ছে আমাকে অফিসে বসে বসে উনি বাইরে যায়, বাইরে গিয়ে কেচি গেটটা লক করে, তারপরে দরজা লক করে, দরজা লক করে উনি আমার পাশে বসে। তো আমি আমার তখন কিছু মনে হয় না যে না, একটা ছেলে ছেলে পাশে বসতেই পারে। তো উনি আইসে প্রথম আমার হাত ধরে, হাত ধরে উনি যে মোচড়া মুচড়ি লাগাই দিচ্ছে, আমার তো অবস্থা বুঝতে খারাপ পারছেন হয়েছে। আমি যে- বুঝতে পারছি যে ওনার ইন্টেনশন ভালো না। তো এখন উনি প্রথমে দরজাটা যত লাগাইয়া বসছে, তো এখন আমি ভাবছি যদি আমি ওনার সাথে জোরাজুরি করে আমি পারবো না, শুধু শুধু জোরাজুরি করে নিজের শরীরে ব্যথা দিয়ে লাভ নাই। তা আমি ওনাকে খুব মানে টেকনিক্যালি ওনাকে আমি হ্যান্ডেল করছি, আমি বললাম যে ভাইয়া প্লিজ আজকে না। আজকে না? দাদা, উনি তো বলতে চান্স আছে। হ্যাঁ, তো তারপরে আমি বলছি আমি অ্যাকচুয়ালি অনেক টায়ার্ড, আমি হচ্ছে আমার শুট থেকে আসছি, প্লিজ। তো উনি বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, উনি আমার আমার শুট ক্যান্সেল করে দেবে। আচ্ছা, তাহলে অন্য প্রশ্ন চলে যাই। এই এক মিনিট, ওনার সাথে শুট আছে কিন্তু আমি ওনার সাথে শুই নাই। ভাই, মেকআপ আর্টিস্টদের প্রচুর চাপ থাকে কাজ, এই চাপের মধ্যে লাভ লাইফ কিভাবে লিড করে? ও মাই গড, মানে কোনো মেয়ে, মানে বেশিরভাগ মেয়ে হয়তো বা আমাকে ভাবে আমি প্লে বয়, কারণ হচ্ছে নিত্য নতুন মেয়েদের সাথে আর কি কাজ ঘোরাটা। করে। তো এই জিনিসটা এই জন্যই ভাই এই প্রশ্নটা করছি, কারণ নর্মাল একটা ছেলে লাভ লাইফ লিড করে, কিন্তু আপনাদের মেয়েদের সাথে থাকা লাগে বেশি, সেক্ষেত্রে নর্মালি একটা মেয়ে চাইবে না তার বয়ফ্রেন্ড সারাদিন মেয়েদের সাথে থাকুক। অবশ্যই। সো দ্যাটস ওয়াই প্রেমটা ওইভাবে হয়ে ওঠে না, চা। একবার হইতে হইতেও আর হইলো না। ভাই, কোনো ক্রাশ খাইছেন কখনো? ক্রাশ মানে আমি, ভালোবাসার ক্রাশ কিন্তু আলাদা সম্পূর্ণ। ও হ্যাঁ, ভালোবাসার ক্রাশ আলাদা আলাদা ভাই, আমার দৃষ্টিকোণ দিয়ে। না। যেমন আমার ছোট ভাই একটা আছে, বিয়ে তো করছে কিন্তু সপ্তাহে 3 দিন কমপক্ষে ক্রাশ খায়। ও হ্যাঁ, এইরকম ক্রাশ আমি খাইছি আমাদের ইন্ডাস্ট্রির, মানে আমার কাছে মানে মনে হয় যে সব থেকে সুন্দরী মারিয়া চৌধুরী শান্ত। আমার ওরে এত ভাল লাগে, ওর হাসি, ওর মানে ওর টোলটা জোস জোস, এক কথায় জোস। আর এছাড়া ওইরকম ভাবে ক্রাশ খাওয়া হয় না কারোর প্রতি। আপু লিস্টে রাখেন। আচ্ছা, যদি লাভ লাইফ চান সেক্ষেত্রে কিভাবে সময় মেনটেন করবেন? আপনার তো প্রচুর চাপ থাকে। সত্যি বলতে নাকি ডাইরেক্ট ম্যারেজ লাইফ? হ্যাঁ, এই যে আমি এটাই বলতাম যে আমি ওই এখন আর আসলে আমার প্রেম প্রীতি আমি ভাই সময় দিতে পারি না কাউকে। যদি আমি আমার লাইফে কোনো মানুষকে সময় দিতে না পারি, তাহলে সে আমার লাইফে থাকবে না। থাকবেন। এটা খুবই মানে একদম চিরন্তন একটা চিরন্তন সত্যি সত্য কথা। কথা। আর বিয়ে করলে যে প্রেম করে বিয়ে করতে হবে আমি আসলে চাচ্ছি না। আমি চাচ্ছি যে
বিয়ের পরে প্রেম করব, কারণ হচ্ছে ওই সময়টা আমার ওয়াইফ মানে আমাকে বুঝতে পারবে বুঝতে পারবে। যে আমি কতটা ব্যস্ত থাকি, বা কেন আমি আসলে এতদিন যাবত এইগুলোর মধ্যে ইন করতে পারিনি। মানে বাস্তবতা ভাই দূর থেকে একটা দেখলে মনে হয় যে এই ছেলেটা এত মেয়েগুলো মেয়ের সাথে ঘুরে, তাহলে এর যেন কত না যেন কি, কিন্তু আসলে বিশেষ কাছে আসলে মানুষের বোঝা যায় যে আসলে সে আসলে কি তাই না। আমি একবার হচ্ছে খুব কন্ট্রোভার্সিতে পড়েছিলাম বরিশালে। বরিশালে কন্ট্রোভার্সি এটা আসলে মানে বরিশালের পাশে কন্ট্রোভার্সি এটা ব্র্যাকেটে ব্র্যাকেটে রাখা দেওয়া উচিত। উচিত। ভাই ইন্ডাস্ট্রিতে তো প্রচুর মানুষ আছে যারা বরিশালের। ভাই এটা নিয়ে একটা মজার কাহিনী আছে। আমি শুট করতে গেছিলাম, তো শুটে হচ্ছে গিয়া আমাদের একজন সিনিয়র মডেল ছিল। তো আমি নিজেও জানতাম না যে আপুর বাসা বরিশাল। তো কি কথা যেন আমার বরিশালের একটা টোন চলে আসছে। তো পরে আপু আমাকে বলতো, এই তুই বরিশালের? আমি বললাম হ্যাঁ আপু আমি বরিশালের। এরপর আপু বলতেছে আমিও তো বরিশাল। এরপর পুরো সেটে আমরা বরিশালের ভাষায় বলতে বলতে পুরো ফাটাই দিছি। সবাই বিরক্ত হয়ে গেছে, বলছে তোরা দুই বরিশালে থাম। শুরু করলি কি তোরা? আচ্ছা, ইন্ডাস্ট্রিতে লিভ ইন রিলেশনশিপের একটা প্রচলন ইদানিং তৈরি হয়েছে, এটা আপনি কিভাবে দেখেন? এটা আসলে আমার মনে হয় যে লিভিং রিলেশনশিপের মানে একটা কথা আছে না, মানে গিভ এন্ড টেক টাইপের একটা কথা আছে, মানে বিভিন্ন শুটে গেলে অনেককে প্রস্তাব দেয় গিভ এন্ড টেক। গিভ অ্যান্ড টেক। হ্যাঁ, তো আমার মনে হয় লিভিং রিলেশনশিপটা এমনই যে যার সাথে লিভিং এ আছে সে তার সব খরচা দিতেছে। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে আপনার এই ড্যাডিদের কতটা অবদান আছে? ও মাই গড, ড্যাডি ছাড়া তো বর্তমানের সো কল্ড মডেলরা একদম অচল। আচ্ছা, আমরা তো মডেল শুনি, মডেল একটা অকারেন্স হওয়ার পরে শুনি মডেল, কিন্তু আমরা কেউ চিনি না, তাহলে এটা কিভাবে মডেল? এটা তো হচ্ছে কি আমার কোশ্চেন, আমি বলি গ্রুমিং, যারা আর কি গ্রুমিং সেন্টারে ভর্তি হয়, একজন গ্রুমারের থেকে আর কি যখন আর কি একটা ক্লাস নেওয়া হচ্ছে মডেল হওয়ার জন্য। হওয়ার জন্য। তো তারা মনে করে যে আমি গ্রুমিং সেন্টারে গ্রুম করছি তার মানে আমি মডেল। তো এরপর থেকে তাদের পরিচিতি হয়ে যায় যে তারা মডেল, অথচ তাদের কাজে ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ নাই, কোনো কাজ কিচ্ছু নাই। এই যে রিসেন্ট একটা মানে কচ্ছপের মতো একটা মহিলা ভাইরাল হয়েছে যে চুলে পাটের রশি দেওয়া। শুনলাম মডেল, আমি বললাম যে আমি তো ওনার কোনোদিন কাজ দেখি না, আর উনি মডেলিং কিসে করছে আমি আজ পর্যন্ত দেখলাম না। একটা মডেল হওয়ার যেসব যোগ্যতা আমরা ন্যাচারালি জানি, তার তো কিছুই তার মধ্যে দেখলাম না। তার স্টেজে উঠেছে কি? আমি তো কোনো স্টেজেই ওনারে দেখিনি, আমি তো শুধু ওই রাজের বেড ছাড়া আর কোথাও দেখি নাই ওনারে। আর তাও আমি দেখিনি, আমি শুনছি যে উনি রাজের বেডে ছিল। সরি, আমি দেখি নাই। ভাই ইন্ডাস্ট্রিতে নেগেটিভ মার্কেটিংটা কিভাবে চলে বা এটা কতটা কার্যকরী? বর্তমানে হচ্ছে মানে পজিটিভ কেউ কেউ দিয়ে, দেখা যায় ভাইরাল হওয়ার জন্যই কিছু আকাম করে। হ্যাঁ আপনি পজিটিভিটি দিয়ে কি করবেন? আপনার পজিটিভিটি দিয়ে আপনাকে কেউ চিনবে না, আপনি নেগেটিভ কিছু করেন। যেমন হচ্ছে এই যে প্রিন্স মামুন আর লায়লার কাহিনী, তারপর হচ্ছে কি আমাদের ওয়ান অ্যান্ড অনলি হিরো আলমের কাহিনী, এ তো ভাই সবাই জানে। তারপর হচ্ছে হ্যাঁ, তো এরা এরা কি কেউ ভালো কিছু করতেছে? কিছুই না। কিন্তু এদের চেনে না কে বলেন তো? না, বাংলাদেশে বুড়ারাও চেনে। গালি দিয়ে হলেও এদেরকে চেনে, চেনে। রাইট? আর ওদের এই ফেস ভ্যালুটা আমার মনে হয় ভালো কোনো জায়গায় কাজে লাগে না, কিন্তু মানুষ চেনে। মানে ওই যে এখন এই চেনা হিরো আলম দিয়া- কিন্তু সিনেমা আসছিল কিন্তু টিকতে পারে নাই। এখন এই চেনা দিয়ে আসলে কি লাভ হয় আমি জানি না, বাট মার্কেটিংটা ভালো কাজে। তবে ভাই আমি যে কি লাভ হয় এই জিনিসটা আমি আপনার একটু সুন্দরভাবে বলি। হ্যাঁ। যে হিরো আলম একটা কথা বলছিল, আমার খুব ভালো লাগছে কথাটা, যে তোদের জ্বলবে তাতেই আমার চলবে। ভিউ তো হচ্ছে। এই আসলেই তো, এইটা তো আমি ভুলে গেছি যে ওদের তো ইউটিউব তারপর হচ্ছে ফেসবুক থেকে ভালো একটা অ্যামাউন্ট। ভালো একটা অ্যামাউন্ট আসে। মানে হিরো আলমের কথাটা খুব ভালো লাগছে যে তোদের জ্বলবে তাতেই আমার চলবে, মানে চলতেছে কিন্তু। হ্যাঁ, আর এরা এই নিত্য সিস্টেমে কাজে নতুন লাগাচ্ছে। নাটক সাজাচ্ছে, মানুষ এগুলাই বিশ্বাস করতেছে সোশ্যাল মিডিয়াতে, এদের জ্বালায় ঢোকা যাচ্ছে না। ভাই লিগালি বিরক্তিকর। আচ্ছা মুরাদ ভাই, লাইফ যেমনই থাকুক, প্রফেশন যাই থাকুক, সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ইকোনমি। Exactly. আপনার ক্যারিয়ার ইকোনমিক সেক্টরটা কেমন? আসলে দেখা গেছে কি যে আমি আমার বাসায় যখন আর কি প্রথম মেকআপের কথা বলি, তো সবাই আমার আমার চাচারা আর কি বলতেছিল, বেশিরভাগ আমার চাচারা মামারা বলছে যে একটা সরকারি চাকরি করবে, তোর মাস শেষে এক টাকা আসবে, ঠিক আছে? অবশ্যই। তুই মানে এটা সবার একটা কমন হ্যাঁ, স্বপ্ন। মানে কমন, আমার এই জিনিসটা শুনলে মেজাজ গরম হয়ে যায়। সরকারি চাকরি শুনলে কেন জানো ভাই একটু বিয়ে মেজাজ বাচ্চা গরম। পুরো গাড়া শেষ। হ্যাঁ, ঠিক আছে। তো আমি এটা থেকে টোটালি একদম বিরুদ্ধে ছিলাম। আমার কথা হচ্ছে গিয়ে টাকা ইনকাম করতে পারলেই তো হয়েছে, আমি এমন না চুরি করতেছি। অবশ্যই। হ্যাঁ, এটা আমি প্রফেশন হিসেবে নিছি। আমি আমার সব দিক আমি ঠিক রাখতেছি। এখন আমার একটা শখের বয়স, রাইট? আমার বয়স 24 বছর বয়সে আলহামদুলিল্লাহ আমি আমার নিজের টাকায় চলি, আর আমি যতটুকু পারি আমার ফ্যামিলিতে দেই। আর আমার মনে হয় আমি যেভাবে লাইফ লিড করি, কিছু মানুষের এটা স্বপ্ন, বা যারা এখন 50,000 টাকা মাসে ইনকাম করতেছে আমার সিনিয়র,
তাদের অনেক স্বপ্ন ছিল তারা ঘুরবে ফিরবে, বাট তারা পারতেছে না ফ্যামিলির জন্য। এখন তাদের বাচ্চা হয়েছে, বউ আছে। তো আমি আমার লাইফটা সেইভাবে করেই নিছি, আর আমার প্রফেশনটাও সেভাবে নিছি যে জি। আমি আমি একটা টাকাও ফ্রি ইনকাম লাইফ লিড করবো, করব, টাকাও ইনকাম ঘুরবো করব। ফিরবো, আমি আমার মতো। আগে নিজের জীবনের একটা লাইফ ভাই, আগে আমি চিল করবো তারপর সব। আর টাকার যে বিষয়টা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার যে টাকা আমি আর্ন করি আমার চলে যায়। ভাই সব থেকে মজার বিষয় আপনার এটা যে মানুষ টাকা দিয়ে গ্ল্যামারের কাজ চায়, আর আপনি গ্ল্যামার থেকে টাকা ইনকাম করেন। এক্স্যাক্টলি, এটা আসলে এটা সত্যি কথা। সেদিক থেকে আমি আসলে অনেক ব্লেস যে আল্লাহ প্রদত্ত। তো আমার তো এটা হচ্ছে কি আল্লাহ না চাইলে, দেখেন না, আল্লাহ না সবার চাইলে মধ্যে কোনো কিন্তু কিছু সম্ভব সবার না। মধ্যে কিন্তু এই গুণগুলো না থাকে না না। না। আমি আমি গুণ হিসেবে ধরে, মানুষ যদি দোষ ধরে আই হ্যাভ নো প্রবলেম অ্যাবাউট ভাই, এটা কোনো দোষই না, একটা পরিপাটি বা থাকা বা মেকআপের বিষয়টা এটা কিন্তু সবার মধ্যে সেন্সই কাজ করে না। ধরেন আমারই যদি বাসায় যাওয়ার পর প্যান্টটাকে খুঁজে পাই, এটা সৌভাগ্য। না। আমার লাস্ট হচ্ছে এই যে গত রোজায় আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমি ওইবার, আমি যখন আর কি অ্যাক্সিডেন্ট করি, অ্যাক্সিডেন্টের পরে আর কি আমি উইঠা মানে কয়েকটা উল্টি টুলটি খাইছি, খাওয়ার পরে উইঠা আমি জাস্ট আশেপাশের লোকজন জড়ো হয়ে গেছে, আমার ফোন তো কোথায় পড়ছে যাই না। আমি তো বলছি একটা লাইট দেন, একটা ফোন দেন, আমি আগে আমার স্ক্রিন দেখবো। আর ঠিক আমার নাকের উপরে কেটে গেছে, গালের এখান থেকে হচ্ছে চামড়া উঠে গেছে, কপালের এখানে এখনো স্পট গুলো আছে, তবে ইনভিজিবল। ভাই, আয়না দেখার পর অনুভূতি কেমন ছিল? আমি সেন্সলেস হয়ে গেছি। বলে হাত পা কাটলে একটা কথা ছিল, জামা কাপড় দিয়ে ঢাকতাম, তো কি আমার হলো? সেটাই, আমার হাতের এখানে কাটছে, এটা নিয়ে সমস্যা নেই, এটা তো আমার হাতের নিচেই থাকে, বাট আমার স্কিনটাই কেন। আর আমি আসলে মানুষের নজর, বদ নজরটা খুব বিশ্বাস করি। না ভাই, এটা আছে, এটা আমাদের হাদিসই আছে ভাই। বদ নজরটা আমি খুব বিশ্বাস করি আমার ক্যারিয়ারের ক্ষেত্রে হোক। আমি ইদানিং হচ্ছে কোনো ছবি সেরকম পোস্ট করি না আমার কাজের। আহ, কিছু সিনিয়র আর্টিস্ট যাদের হচ্ছে, যাদেরকে দেখা মানুষের স্বপ্ন, সব আমি তাদের বাসায় গেছি, তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করছি, বাট আমি কখনো এগুলো সেলফি আর তোলেন না। রিভিল করি না। কেন? আমি বদনজরটা খুব বিশ্বাস করি। কারণ আমার অ্যাক্সিডেন্টের আগে আমি পরপর খুব সুন্দর সুন্দর ছবি তুলছি, সবাই আমাকে বলছে অনেক সুন্দর হয়ে গেছে, তারপরে অ্যাক্সিডেন্ট করছি। আচ্ছা ভাই, একটা আর্নিং ইস্যুতেই কোশ্চেন করতেছি যে আপনার তো বিভিন্ন সেক্টর থেকে আর্নিংটা আসে, আপনি এটা লিখতে পারবেন যে কোন জায়গা থেকে আপনার এক্সাক্ট সব থেকে বেশি অ্যামাউন্টটা আসে? আহ, যদি আর কি আমি রেগুলার ওয়াইজ ধরি, যেমন আমরা তো হচ্ছে আমার স্টুডিওতে কাজ থাকে, মানে আমার আমার যে স্টুডিও, মেকআপ স্টুডিও, তারপর হচ্ছে শুটিং এর সেটে কাজ থাকে, প্লাস হচ্ছে গিয়া শুটের কাজ থাকে। শুটের কাজ। তো এই রেগুলার বেসিকে যদি ধরি তাহলে আমার শুটের কাজে আমার একটা ভালো একটা আর্নিং আসে। আর এছাড়া যদি আর কি মানে যদি আমার স্টুডিওর কাছে হয় তাহলে একটা ব্রাইড হলে আমার একটা মোটামুটি অ্যামাউন্ট চলে। এখন ব্রাইড তো আমার রেগুলার থাকে না, না, সেক্ষেত্রে আমার শুটের জন্য পারফেক্ট। ব্রাইডের সিজন তো আছে। হ্যাঁ, এই যে সামনে ব্রাইডাল সিজন আসতেছে, আলহামদুলিল্লাহ একটা। এই সিজনটা তো ভাই আপনাদের মানে প্রচুর কাজের চাপ হ্যাঁ, থাকে। অনেক রাশ থাকে এই টাইমটাতে। কিন্তু ভাই আমার যতটুকু জানতে পারছি যে সব ব্রাইডারই আপনারা হায়ার করতে পারেন। এক্স্যাক্টলি, এইটা আসলে আমি শো অফ করতেছি না বা খুব মানে ইয়া করে বলতেছি না, দাম্ভিকতা না। মানে আমার হচ্ছে গিয়া আমার সব আমার ধরার চিন্তা থাকে না। আমি একদিনে আলহামদুলিল্লাহ আমি একদিনে 18 জনকে সাজাইতে পারি। মানে এটা আমার এখন ট্যালেন্ট হয়ে গেছে। ট্যালেন্ট হয়ে গেছে। মানে কাজ করতে করতে আমার শুটের সময় এইগুলো আর কি খুব প্যারা খাওয়া লাগে, বা হচ্ছে গিয়ে যখন শো থাকে, শোর সময় অনেক মডেল থাকে, তো 11টা থেকে 4টার মধ্যে আমার হচ্ছে গিয়ে 18 জনকে রেডি করাইতে হয়। আচ্ছা, এরকম কি কখনো হয়েছে যে আপনি একটা বিয়েতে গেছেন, ব্রাইডকে সাজাচ্ছেন, আপনার তো হাত চালু হয়ে গেছে, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনার সাজানো শেষ, কিন্তু এখন এর মধ্যে বসে মানে বলে বসলো যে এত সময়, এত অল্প সময়ের ভিতরে এত টাকা কেন চার্জ? না, এইটা এইটা এখন পর্যন্ত কেউ বলে নাই, কারণ হচ্ছে যারা আমাকে হায়ার করে তারা ওই কোয়ালিটিরই। এক্স্যাক্টলি কোয়ালিটিফুল মানুষরাই হচ্ছে হায়ার করে। আর বরিশালের দুই একটা কাহিনী বলি। আমি হচ্ছে একজন মানে সে হচ্ছে একজন রাজনীতিবিদ, তার মেয়ের বিয়েতে হচ্ছে গিয়ে আমাকে হায়ার করেছিল। তো আমি তাকে একটা অ্যামাউন্ট বলে দিছি। অ্যামাউন্ট বলার বরিশালের একজন খুব ফেমাস বিউটিশিয়ান, আমি নাম মেনশন না করি। ছেলে নামে? না না না, তাইলে বুঝে যাবে, কারণ হচ্ছে না, আমি গিয়ে- একটু বুঝতে চাই। না, আমি বুঝাতে চাচ্ছি না, বাট সে ফেমাস বরিশালের বিউটিশিয়ান, এই ক্যাটাগরিতে সে ফেমাস। তো সে হচ্ছে ওইটার আমি যা বলছি তার মনে হয় 20 ভাগের 1 ভাগে আপু আপু আপু, আমি বুঝতে পারছি। আপু, 100% আপু। যেই হোক। তো পরবর্তীতে আর কি ওই অ্যামাউন্টে সে করে দিছে কাজটা। তো আমার এত হাস্যকর লাগছে বিষয়টা যে সিরিয়াসলি ভাই, আমি যা বলছি তুই লাগে 10% ডিসকাউন্ট, তোর যদি করাই লাগে তুই 10% ডিসকাউন্টে কর, এত কেন ডিসকাউন্ট? তুই কোথায় নেমে গেছিস তাইলে?
অর্থাৎ কাজ নিজের করার জন্য পজিশন নিজেই নষ্ট করে দিচ্ছে। বরিশালে এখনো পার্লার না, ওই যে ফেমাস পার্লারের কথা বললাম, মানে ফেমাস বিউটিশিয়ানের কথা বললাম, সেই ফেমাস বিউটিশিয়ানের পার্লারে এখনো 3,000 টাকায় বউ সাজায়। আমি বুঝি না 3,000 টাকায় কি সাজায়। আচ্ছা মুরাদ ভাই, মেকআপ সম্পর্কে আমাকে এমন কিছু বলুন যেটা আসলে সাধারণ যারা মেকআপ করে তাদের জানা উচিত কিন্তু আসলেই তারা জানেন। আচ্ছা, এখানে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে স্কিন টোন। আল্লাহ আমাদেরকে আর কি তৈরি করেছেন, আল্লাহই ভালো জানেন যে আমাদেরকে কোনটাতে ভালো লাগবে কোনটাতে লাগবে না, তাই না? তো স্কিন টোনের ব্যাপারটা হচ্ছে আপনি যদি রেগুলার ওয়াইজ স্কিন কেয়ার করেন, আর বাংলাদেশেই একমাত্র, মানে বাংলাদেশে এশিয়া মহাদেশে হয়তোবা যে সাদা ফর্সা মানেই সুন্দর। ফর্সা মানেই সুন্দর। হ্যাঁ, কারণ আমরা তো তো- মিস ওয়ার্ল্ডও দেখি যে ব্ল্যাকরা অনেক ভালো পারফরমেন্স এবং মিস Exactly. ওয়ার্ল্ডও হচ্ছে। তো এই ফর্সা মানে সুন্দর, এইখান থেকে তারা হচ্ছে ওই মানে নিজেকে সুন্দর Mentality বের করার করতে জন্য, পারতেছে না। হ্যাঁ, এই জিনিসটা থেকে বের হতে পারছে না। দ্যাটস ওয়াই হচ্ছে তারা পার্লারে গিয়ে সাদা হয়ে আসে। তো আমার মতে হচ্ছে গিয়ে আপনি যেমন আপনি তেমনই থাকেন। মেকআপের কাজ হচ্ছে গিয়ে আপনার ভিতরগত সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলা। তো আমার মনে হয় না এই জিনিসটা মানুষের বোঝা উচিত, স্কিন টোন। আচ্ছা ভাই, যারা এই ইন্ডাস্ট্রিতে নতুন আসতে যাচ্ছে, ছেলে এবং মেয়ে উভয়, তাদের আপনার সাজেশন কি হবে? তাদের ক্ষেত্রে আমার প্রথম সাজেশন হচ্ছে গিয়া আপনারা নিজের যোগ্যতাটাকে কাজে লাগান, নিজের হচ্ছে গিয়া ব্রেইনটাকে খাটান। আপনারা যদি আসার আগেই ভাবেন যে আমরা গিয়ে একটা সুগার ড্যাডি ধরে নিব বা একটা সুগার মামি ধরে নিব, তারা আমাকে মেনটেন করবে, তাহলেই আমার আর কি হবে, তাইলে আমার আশা সফল না। যদি কাজকে ভালোবাসেন, আমার মতে হচ্ছে কি ইন্ডাস্ট্রিতে আসতে হলে আগে কাজকে ভালোবাসতে হবে। কাজকে ভালোবেসে আসেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। ভাই, আগামী 5 বছরে আপনার যাওয়ার মানে কোন জায়গা পৌঁছানোর ইচ্ছা আছে? ক্যারিয়ারের ক্ষেত্রে আমার সব থেকে যেটা প্রথম ইচ্ছা যে আমি বাংলাদেশের মধ্যে বেস্ট মেকআপ আর্টিস্ট হব। তো জানি না সফল হতে পারি কিনা, জানি না, কারণ বেস্টের উপরেও বেস্ট আছে। তা তো তো অবশ্যই এটা আমার আসলে মানে মনের একটা চাওয়া। চাওয়া। আমি সেভাবে করে নিজেকে গ্রো আপ করতে চাচ্ছি। ইনশাল্লাহ দেখি কতদূর আমি যেতে পারি। ইনশাআল্লাহ আমরা দোয়া করতেছি। থ্যাংক ইউ সো মাচ। শাকিব খান না বুবলি, কাকে বেশি পছন্দ? সাকিব খান। কে বেশি মেকআপ করে, শাকিব খান না বুবলি? বুবলি। পরিমণি না পূজাচেরি, কে বেশি পছন্দ? পরিমণি। দুজনের মধ্যে মেকআপ কে বেশি করে? পূজা চেরি। ভাই পূজাচেরির অন্য কিছু বলে মানুষ। ভাই, কার মেকআপ করতে সব থেকে বেশি ভয় লাগে? রুনা খান আপু। ভাই, প্রেম নাকি ক্যারিয়ার, কোনটা বেশি গুরুত্ব দেয়? ক্যারিয়ার ক্যারিয়ার ক্যারিয়ার। ভাই বিষয়টা এরকম হয়ে গেল না, টাকা টাকা টাকা। ভাই, ফেসবুক না ইনস্টাগ্রাম, কোনটা বেশি পছন্দ? পছন্দের ক্ষেত্রে ইনস্টাগ্রাম, বাট কাজের ক্ষেত্রে ফেসবুক। ইমো না হোয়াটসঅ্যাপ, কোনটা বেশি ব্যবহার হয়? হোয়াটসঅ্যাপ। আর মেকআপ করতে সব থেকে বেশি সময় লাগে? আয়শা। মেকআপে সব থেকে বেশি দুষ্টুমি করে কে? দিশা, আমার বান্ধবী। বরিশাল না ঢাকা, কোনটা বেশি পছন্দ? ওয়েদারের ক্ষেত্রে, এনভায়রনমেন্টের ক্ষেত্রে হচ্ছে গিয়া বরিশাল, আর কাজের ক্ষেত্রে ঢাকা। তবে বরিশালের বর্তমান কিছু মানে বিহেভিয়ারের জন্য আমার ঢাকাই ঠিক আছে। ঘোরা বেশি পছন্দ না খাওয়া বেশি পছন্দ? ঘোরা খাওয়া দুইটাই। কোন সেলিব্রিটি সব থেকে বেশি ইন্ডাস্ট্রিতে গসিপ করে? না 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 না, বলা যাবে না। নাম বলবো না। ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি গালাগালি করে কে? নাম বলবো না, কিন্তু একজন কোরিওগ্রাফার, সে হচ্ছে কাজের থেকে চিল্লায় বেশি। ভাই, আপনি ইন্ডাস্ট্রি কোনো একটা বিষয়ে একটা নতুন একটা গসিপ আমাদের দিয়ে যান। আচ্ছা, আমি নাম মেনশন না করে বলি, খুব পরিচিত একজন মুখ, যাকে নিয়ে মানুষের অনেক বেশি আগ্রহ। সে হচ্ছে গিয়া মানে তার একটা জিনিস নিয়ে হচ্ছে গিয়া অনেক বেশি আলোচিত, যে সে বিবাহিত নাকি অবিবাহিত। তো তার একটা মানে সিক্রেট আমি ফাঁস করি, সে সামনের বছর আর কি সে বিয়ে করতেছে। তার মানে এখনো সে অবিবাহিত। হ্যাঁ, কিন্তু মানুষ এটা নিয়ে অনেক কনফিউজ যে সে আসলে ম্যারিড নাকি আনম্যারিড। ভাই, লাস্ট একটা কোশ্চেন, আটা ময়দা সুজি কদ্দুর মাছ? এইগুলো কি ধরনের কোশ্চেন? হোয়াট ইজ, এই ক্যামেরা বন্ধ করো, আমি এগুলো ভাই 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 ভাই, বিষয় ওটা না, আসলে বিষয়টা এরকম